তোদের সেমিস্টার থ্রিতে হ্যালো অ্যালকিল হ্যালেন্স বলে একটা চ্যাপ্টার আছে। আজকে ওই চ্যাপ্টারটা যাবতীয় যেই মেন্সের কোশ্চেন 2026-এ যেগুলো পড়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, এবং প্রত্যেকটা কিভাবে তুই সংক্ষেপে মনে রাখবি তার ছোট ছোট ট্রিক্স আমি বলে যাব। ঠিক আছে? তো দেখ, বেশি কথা বলছি না, ডাইরেক্ট ভিডিওতে চলে আসি। দেখ, প্রথম প্রশ্ন আমাদের কাছে কি দিয়েছে। প্রথমে একটা স্টেটমেন্ট দিয়েছে, আমি বাংলায় বলবো, তোদের যদি ইংরেজিতে সমস্যা হয়, যাদের ইংরেজিতে সমস্যা হবে। এবার নিটের লেভেলটাও দেখ আস্তে আস্তে কিন্তু যেই দিকে নিয়ে চলে যাচ্ছে, কারণ নিটেও কিন্তু যেইটাকে টাচ করছে, নিচে নিটের প্রশ্নগুলো কিন্তু রীতিমতো এবার একটু হায়ার লেভেলের করে দিচ্ছে। তো সেই জায়গায় আমি বলবো, তোরা যারা নিট অ্যাসপিরেন্ট, যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিস, তারাও এই কোশ্চেন অ্যান্সারটা দেখতে পারিস। দেখলে তোদের মানে কিছু কিছু জায়গায় কনসেপ্ট তো ক্লিয়ার হবেই। আচ্ছা দেখ, প্রথমের প্রশ্ন আমাকে দিয়েছে কি, প্রথম প্রশ্ন আমাকে দিয়েছে, এটা যেই মেন্স 2026-এর প্রশ্ন। তো এখানে বলেছে, ডিউ টু দ্য ইনক্রিজ ইন ভ্যান ডার ওয়ালস ফোর্সেস দ্য অর্ডার অফ বয়লিং পয়েন্ট CH3 CH2 CH2I অর্থাৎ এন প্রোপাইল আয়োডাইড এর থেকে এর সবচেয়ে বেশি হবে উইথ রেসপেক্ট টু দিস ওয়ান্স। তো এখানে কি করে হচ্ছে ব্যাপারটা দেখ, আমরা জানি যে সারফেস এরিয়া, মানে কোনো একটা অণুর যদি সারফেস এরিয়াটা বেশি হয় না, তাহলে তার ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সটা বাড়বে। মানে যেমন দেখ, এর সারফেস এরিয়া, এর সারফেস এরিয়া বেশি, ঠিক আছে, এর থেকে এর সারফেস এরিয়া আরো কমে গেছে, এর সারফেস এরিয়া আরো কিন্তু কম। তাহলে যত সারফেস এরিয়াটা কমবে, অণুগুলির যে পারস্পরিক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স সেটা কিন্তু কমে যাবে। এইবার একটা কথা ভাব, যে অণুর যদি পারস্পরিক আকর্ষণ কমে যায়, তাহলে কি তাদের বয়লিং পয়েন্ট কমবে না? ডেফিনেটলি কমবে। একটা আমি বয়লিং পয়েন্টের কথাটা তোকে একটু বলি। মনে কর এ একটা অণু আর এ একটা অণু, এটা একটা তরলের অণু আছে, ঠিক আছে। আবার বিবি, মানে বি একটা তরল আছে যেখানে বিবির আকর্ষণ কাজ করছে বি এর সাথে বি এর, আর সি একটা তরল আছে যেখানে সি এর সাথে সি এর আকর্ষণ কাজ। মানে একটা উদাহরণ যেটা বলি, মনে কর এই এটা হচ্ছে জল H2, হুম, আর বিটা হচ্ছে একটা অ্যালকোহল, মনে কর CH3OH হচ্ছে একটা অ্যালকোহল, CH3CH2OH করে নিচ্ছি, CH3CH2OH একটা অ্যালকোহল, আর একটা হচ্ছে তোর ডাইমিথাইল ইথার CH3OCH3। তাহলে আমরা কি পড়েছি, আমরা পড়েছি জলের মধ্যে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি হয়। তাহলে জলের মধ্যে যেহেতু আন্তরাণবিক আকর্ষণ বলটা বেশি, তাহলে জলের কিন্তু স্ফুর্ণাঙ্ক বা বয়লিং পয়েন্টটা ইথাইল অ্যালকোহল থেকে বেশি হবে। বা ইথাইল অ্যালকোহলের যে আন্তরাণবিক আকর্ষণ বল সেটা কিন্তু ডাইমিথাইল ইথারের থেকে বেশি, তাই ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্টটা কিন্তু ডাইমিথাইল ইথারের থেকে বেশি হবে। তার মানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যে আন্তরাণবিক আকর্ষণ বল যদি বাড়ে, তাহলে কিন্তু স্ফুর্ণাঙ্ক বাড়ে। বোঝা গেল ব্যাপারটা? এইটুকু বুঝতে পারছিস তো, যে যদি আন্তরাণবিক আকর্ষণ বলটা বাড়ে, মানে অণুগুলোর মধ্যে যদি আকর্ষণ বল বাড়ে, তাহলে তোকে সেই আকর্ষণ বলটাকে ভেঙে অণুটাকে বাষ্পদশায় নিয়ে যেতে হবে। তার মানে যত আকর্ষণ হবে, অণুগুলির পারস্পরিক আকর্ষণ যত বেশি হবে, তাহলে সেই অণুটার বয়লিং পয়েন্ট তত হাই হবে, অর্থাৎ স্ফুর্ণাঙ্ক তত হাই হবে। এবার দেখ, এই যে অণুগুলো আছে, এই অণুগুলো আস্তে আস্তে ভারী হচ্ছে। দেখ, এর নিশ্চয়ই আণবিক ভর বেশি, এর থেকে আণবিক ভর বেশি, আবার সারফেস এরিয়াটাও বেশি, পৃষ্ঠতলটাও বেশি, তার মানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটাও বেশি হচ্ছে। তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি হচ্ছে, আবার আণবিক ভরটা এর বেশি, তাহলে সেই দিকে এর বয়লিং পয়েন্ট বেশি হবে। তাহলে স্টেটমেন্ট 1 আমাকে কি বলেছে, ডিউ টু ইনক্রিজ ইন ভ্যান ডার ওয়ালস ফোর্সেস, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, তাই এদের বয়লিং পয়েন্টটা এই অর্ডারে এসেছে। তাহলে এটা ঠিক বলেছে, তবে ডেফিনেটলি স্টেটমেন্ট 1টা কারেক্ট হবে, স্টেটমেন্ট 1টা হচ্ছে রাইট। নেক্সট তোকে বলেছে স্টেটমেন্ট টু কি বলছে, বলছে যে অ্যাজ, এটা হচ্ছে প্যারা বা 1,4 ডাইক্লোরোবেনজিন, এটা 1 নম্বর কার্বন, তারপর এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। তাহলে এটার নাম হবে 1,4 ডাইক্লোরোবেনজিন। অ্যাজ 1,4 ডাইক্লোরোবেনজিন ইজ মোর সিমেট্রিক, ইটস মেল্টিং পয়েন্ট ইজ হায়ার দ্যান এটা। এটা কি ঠিক বলেছে? একদমই ঠিক বলেছে। দেখ, যে অণু যত সিমেট্রিক্যাল হবে, তার বয়লিং পয়েন্ট সেই সিমেট্রির উপর ডিপেন্ড না করলেও তার মেল্টিং পয়েন্টটা তার সিমেট্রির উপর ডিপেন্ড করবে। কেন না, যে যত বেশি সিমেট্রিক্যাল হবে, তার প্যাকিংটা তত তার রিজিড হবে, মানে তত বেশি দৃঢ় হবে, তার প্যাকিং গুলো আরো কাছাকাছি হবে। মানে আমি একটা সিমেট্রিক্যাল অণু, তাহলে আমার প্যাকিং এফিসিয়েন্সি বেশি হবে, মানে আমার ক্রিস্টাল যেটা তৈরি করবো, আমি যে সলিড স্টেটে থাকবো, সেই সলিডে আমার প্যাকিংটা ভালো হবে সিমেট্রি হলে। কিন্তু যখনই কোনো অণু আনসিমেট্রিক্যাল হবে, সেটাকে তুই ভালো করে প্যাক করতে পারবি না। আনসিমেট্রিক্যাল হলে, এলোমেলো হবে যদি অণুটা থাকে, তাহলে সেটাকে তুই প্যাক করতে পারবি না। কিন্তু এই অণুটা দেখ সিমেট্রিক্যাল, ঠিক প্যারা পজিশন আছে, বিপরীতে আছে, তো এটা সিমেট্রিক্যাল, তো সেজন্য এর মেল্টিং পয়েন্ট হাই। তাহলে একটা জিনিস মনে রাখবি কি, এই যে প্যারাটার কিন্তু মোর সিমেট্রিক, তাই হচ্ছে প্যারাটার মানে মেল্টিং পয়েন্ট অর্থ থেকে কিন্তু বেশি হয়। ঠিক আছে, প্যারাটার বেশি হয়, তার মানে প্রথমে হবে অর্থ, প্রথমে প্যারা হবে, অর্থাৎ এই অণুটার মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে।
তারপর আমার অর্থটা আসবে, আর তারপর আসবে প্যারাটা, এই সরি তারপর কোনটা আসবে রে, মিটাটা, প্যারাটা তো আগে চলে এসেছে, তাহলে তারপর আসবে মিটাটা, এটা হবে আনসার। এটা কিন্তু মেল্টিং পয়েন্ট অর্ডার, এটা মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। এবার তুই যদি বলিস তাহলে বয়লিং পয়েন্টের কি অর্ডার হবে, এখানে বয়লিং পয়েন্টটা দিয়েছে, হাউএভার ইটস বয়লিং পয়েন্ট ইজ লোয়ার দ্যান এটা। বয়লিং পয়েন্টটা ডিপেন্ড করে কি অণুগুলোর মধ্যে পারস্পরিক যে অ্যাট্রাকশন ফোর্স তার উপর ডিপেন্ড করে, এইমাত্র বললাম। তো সেক্ষেত্রে যেটা অর্থ, সেটার পোলারিটি বেশি হবে, দেখ পরস্পর এখানে ডায়াপোল মোমেন্টটা বেশি আছে, তাহলে অর্থর ক্ষেত্রে বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে, অর্থর ক্ষেত্রে কিন্তু বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে। মিটার থার্মোডাইনামিক্যালি স্টেবল, তাহলে তারপর আসবে প্যারাটা, বয়লিং পয়েন্টের ক্ষেত্রে তারপর প্যারা আসবে, তারপর কে আসবে, তারপর আসবে মিটার, তারপর আসবে এটা, মিটারটা দুটোই কম আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বয়লিং পয়েন্ট অর্ডার, বয়লিং পয়েন্ট। চল পরের কোশ্চেনে চলো। কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং অ্যালকিল হ্যালাইড অ্যামং দ্য ফলোইং আপ, মানে অ্যালকিল হ্যালাইড সম্পর্কে, আরেক সম্পর্কে, অ্যালকিল হ্যালাইড আরটা হচ্ছে একটা অ্যালকিল গ্রুপ, তো অ্যালকিল হ্যালাইড সম্পর্কে কোনটা সঠিক। বলছে যে অ্যালকোহল বিং লেস পোলার সলভেন্ট অ্যাজ কম্পেয়ার টু ওয়াটার, ঠিক আছে, যে বলছে অ্যালকোহলটা ইজ বিং লেস পোলার সলভেন্ট অ্যাজ কম্পেয়ার টু ওয়াটার, হ্যাঁ জলের পোলারিটি বেশি থাকে, এটা ঠিকই বলেছে এইটুকু অংশ। অ্যালকোহলিক কেউইজ ফেভার্স এলিমিনেশন রিয়াকশন উইথ আরএক্স, আমরা একদমই এলিমিনেশন রিয়াকশন উইথ আরএক্স, অ্যালকোহলিক কেউইজ ফেভার্স এলিমিনেশন রিয়াকশন উইথ আরএক্স, হ্যাঁ এটা ঠিকই বলেছে। অ্যালকোহলিক কেউইজ দিলে এলিমিনেশন রিয়াকশন হয় আরএক্স এ, যেমন ধর আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মনে কর CH3CH2, তুই একটা এক্স নিয়ে নিলি ব্রোমিন, তুই একে অ্যালকোহলীয় কেওইজ দিলি, যে কোনো মিথানলীয় বা তোর হচ্ছে ইথানলীয় কেওইজ দিলি, তাহলে এই বিয়ারটা বিটা এলিমিনেশন করে, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন নিয়ে বেরোবে এবং এখানে তৈরি করবে CH2 ডাবল বন্ড CH2 তৈরি করবে, CH2 ডাবল বন্ড CH2, তার মানে এটা ঠিক আছে, এই অপশনটা ঠিক আছে, ঠিক আছে, এলিমিনেশন করে, বিটা এলিমিনেশন করে। আর যদি বলতি যে যারা জলীয় কেওইজ দেওয়া হচ্ছে, দেখ এটা যদি অ্যাকোয়াস কেওইজ দেওয়া হতো, অ্যাকোয়াস কেওইজ কিন্তু ফেভার সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ তখন কি হতো না, ওইচ মাইনাস এসে আক্রমণ করে এখান থেকে ব্রোমিনটাকে বার করে দিত এবং সেক্ষেত্রে প্রোডাক্ট আসতো CH3CH2OH, এটা আসতো, ঠিক আছে, এটা খেয়াল রাখবি। তার মানে অ্যালকোহলীয় কেস দিলে এলিমিনেশন হয় আর জলীয় কেস দিলে সাবস্টিটিউশন হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, জলীয় দিলে সবসময় সাবস্টিটিউশন হবে, অ্যালকোহল তৈরি হবে, আর অ্যালকোহল দিলে এলিমিনেশন হয় অ্যালকিন। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস SN1 মেকানিজম, এটার মধ্যে বলছি এটার বেশি, এটা কি ঠিক বলে, এটা ভুল বলেছে। যদি বলিস কেন, দেখ একটা বেদ বাক্য মনে রাখবি কি, মানে একদম মানে তুই কনস্ট্যান্ট সব সময় এটা সত্য হবে কি না, SN1 বিক্রিয়ার হার উৎপন্ন কার্বোহাইড্রেটের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। এটার মানে কি, এর মানে মনে কর এই যে বেনজিন, প্রথমে আমার কাছে একটা কম্পাউন্ড আছে, এই যে বেনজিন রিং দিয়েছে, তার উপরে আমাকে দিয়েছে CH2Cl, এটা দিয়েছে। এবার দেখ এখান থেকে যদি আমি ক্লোরিনটাকে বার করে দিই, তাহলে প্রথমে হ্যালোজেনটাকে আমাকে বার করতে হবে, প্রথমে হ্যালোজেনটাকে বার করতে হবে, হ্যালোজেনটাকে বার করব, বার করে যেখান থেকে বার করছি সেই কার্বনের মাথায় আমি প্লাস দেবো, এখানে প্লাসটা দেবো, তাহলে দেখ এখানে একটাই মাত্র ফিনাইল রিং আছে, আর এখানে দেখ দুটো ফিনাইল রিং আছে। এখান থেকে যদি ক্লোরিনটাকে বার করি তাহলে CH প্লাস হবে, আর এদিকে C6H5, মানে এদিকে একটা বেনজিন রিং পাচ্ছিস, আর এই পাশেও একটা বেনজিন রিং তুই পেয়ে যাচ্ছিস। তাহলে এইখানে এই যে প্লাস চার্জটা, এটা দুটো বেনজিন রিং এর মধ্যে ডিলোকালাইজ হবে, আর এখানে একটা বেনজিন রিং এর মধ্যে ডিলোকালাইজ হবে। তো একটা প্লাস চার্জ যত রেজোনেন্সের মাধ্যমে বেনজিন রিং এ ছড়িয়ে যাবে, তার রেজোনেন্স স্টেবিলিটি তত বেশি হবে। তার মানে ডেফিনেটলি এইটার স্টেবিলিটি বেশি। আবার SN1 বিক্রিয়ার হার কি বলেছি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে, লিভিং গ্রুপ এলিমিনেট হওয়ার পর, তাহলে এটার স্টেবিলিটি এটার থেকে বেশি, তার মানে এটা ভুল আছে, অর্ডারটা ভুল আছে, অ্যাকচুয়ালি অর্ডারটা এদিকে হতো, এটা হচ্ছে কারেক্ট হতো, এদিকটা বেশি হতো, মানে এর রেটটা বেশি আসতো। নন সাবস্টিটিউটেড অ্যারাইল হ্যালাইড মানে ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন, এরা তো নন সাবস্টিটিউটেড অ্যারাইল হ্যালাইড যেমন ক্লোরোবেনজিন, বলছে এরা এক্সিবিট প্রপার্টি সিমিলার টু দ্য অ্যালকাইল মানে অ্যালকিল হ্যালাইড, অর্থাৎ CH3Cl এর যা প্রপার্টি হবে, CH3Cl এর কি একই প্রপার্টি হবে, একদমই নয়। আমরা পড়েছি এরা SN1 SN2 কোনো বিক্রিয়া সাড়া দেয় না, কিন্তু এরা খুব সহজেই SN1 বা SN2 বিক্রিয়া করে, সেটা 1 ডিগ্রি হলে SN2, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি এরা SN1 করছে।
তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাকে কি, যে যদি আমাকে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড দেয় তারা SN1 করতে পারে বা SN2 করবে, SN1 করবে না। প্রাইমারি দিলে SN2 করবে, তো টারশিয়ারি দিলে SN1 করবে। তার মানে অ্যালকিল যে হ্যালাইডগুলো সেগুলো SN1 SN2 করে, হ্যাঁ করে। কিন্তু অ্যারাইলগুলো কি করে, অ্যারাইলগুলো কি করে, করে না। কেন অ্যারাইলগুলো SN1 SN2 করে না? কারণ অ্যারাইল মানে অ্যারোমেটিক যে হ্যালাইডগুলো হয়, সেই অ্যারোমেটিক হ্যালাইডগুলো কি করে না, নিজেদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা পার্শ্ববর্তী বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্স করিয়ে দেয়। এর ফলে এইখানে একটা আংশিক দ্বিবন্ধন চরিত্র তৈরি হয়, এই জায়গায় একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার চলে আসে, যার কারণে এই বন্ধনটার বন্ধন শক্তি বৃদ্ধি পায়, আর এই বন্ধনটা সহজে ভাঙতে চায় না। তাই এরা SN1 SN2 বিক্রিয়ায় সাড়া দিতে চায় না, জেনারেলি কারা, অ্যারাইল হ্যালাইডগুলো। তাহলে এটা ভুল বলেছে যে এদের নন স্ট্রাকচার অ্যারাইল হ্যালাইড এক্সিবিট প্রপার্টি সিমিলার টু অ্যালকাইল হ্যালাইড, এটা কিন্তু ভুল বলেছে, সেম দেখায় না। নেক্সট কি বলছে, বলছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের সংকেত আমার আগের ভিডিওটা যারা দেখবি তারা দেখেছিস, তাদের কাছে খুব ইজি। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড এক্সাম্পল অফ হ্যালো অ্যালকেন, হ্যাঁ এটা একটা হ্যালো অ্যালকেনের উদাহরণ। অ্যান্ড অ্যালাইল ক্লোরাইড, অ্যালাইল ক্লোরাইড মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2। অ্যালাইল ক্লোরাইড মানে এটা অ্যালাইল ক্লোরাইড, এটা অ্যালাইলিক কার্বন। তো অ্যালাইল ক্লোরাইড বলছে এটা একটা হ্যালো অ্যালকাইন, না না এটা একটা হ্যালো অ্যালকাইন নয়, এটাও একটা হ্যালো অ্যালকেন। তো এটা ভুল বলেছে, এটা তো হ্যালো অ্যালকেনই, এখানে তো কার্বনে sp2 sp3 কার্বনের সাথে তো এটা কানেক্টেড আছে, তো এটা অ্যালকাইল তো হবে না, ঠিক আছে। RCl can be prepared by reacting ROH with SO2Cl। এর বিক্রিয়াটার নাম কি, ডার্জেন বিক্রিয়া। আমরা ROH কে, আমরা R সিঙ্গেল বন্ড OH কে আমরা SOCl2 সাথে বিক্রিয়া করিয়ে RCl এ রূপান্তরিত করতে ডেফিনেটলি পারবো, কিন্তু সেটা অ্যারোমেটিক। আর যদি অ্যারোমেটিক রিং হয় তাহলে সেটা পসিবল হয় না, এটা আমরা জানি, কারণ এখান থেকে লিভিং গ্রুপটা সহজে নির্গতই হবে না। কারণ এখানে যে ওইচটা আছে না, সেই ওইচটা বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্স করে আংশিক দ্বিবন্ধন চরিত্র করে ফেলেছে, ফলে এখান থেকে কিন্তু ওইচটা বেরোবে না। অ্যালিফেটিক অ্যালকোহল থেকে ওইচের লিবারেশনটা পসিবল হলেও অ্যারোমেটিক থেকে সেটা পসিবল নয়। তাহলে ক্যান নট বি প্রিপেয়ার, তার মানে এটা একদম ঠিক বলেছে। তাহলে A and E অনলি, অর্থাৎ সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। given below are এখানে দুটো স্টেটমেন্ট দেয়া আছে। বেনজাইল ক্লোরাইড react faster in SN1 mechanism than ethyl chloride, ডেফিনেটলি কারেক্ট। কেন না, বেনজাইল ক্লোরাইড, এই তো আমাদের বেনজাইল ক্লোরাইড, ভালো করে বুঝবি বেনজাইল ক্লোরাইড। আমি বারবার একটা কথা বলি যে প্রথমে তুই যদি SN1, কারণ SN1 হবে কি হবে না, কারণ SN1 বেশি মানে তার রেট বেশি হবে কি হবে না, এটা যদি চেক করতে চাস তাহলে সর্বপ্রথম তোকে এই হ্যালোজেনটা এখান থেকে বার করতে হবে, এর মাথায় প্লাস লিখবি। এইবার যদি দেখিস এই প্লাসটা কোনো বেনজাইলিক পজিশনে আছে, কোনো অ্যালাইলিক পজিশনে আছে, তাহলে তারা SN1 বিক্রিয়ায় সাড়া দেবে। তাহলে এটা SN1 বিক্রিয়ায় সাড়া দেবে যেহেতু এটা বেনজাইলিক পজিশনে আছে, কারণ এটা বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্স করবে। কি হবে জিনিসটা বুঝে নে। ধর আমি একটা বেনজিন রিং, আমার উপরে এমন একটা কার্বন আছে যার কাছে কোনো প্লাস চার্জ আছে, ঠিক আছে। এবার কি হবে, আমি নিজের পাই বন্ডটাকে এদিকে রেজোনেন্স করাবো, তাহলে এই পাই বন্ডটা এদিকে রেজোনেন্স করলে কি হবে, এই পাই বন্ডটা এদিকে ঘুরে গেল, তাহলে এই জায়গায় ডবল বন্ড হলো, এখানে প্লাস হলো CH2, বাকি বন্ড দুটো যে পজিশন আছে থাকলো, আবার এই বন্ডটা ঘুরবে এখানে প্লাস হবে, আবার এই বন্ডটা ঘুরবে এখানে প্লাস হবে। তার মানে কি করছে না, বেনজিন রিং এর সাথে আমি কানেক্টেড আছি, আমি একটা কার্বন আমি বেনজিন রিং এর সাথে কানেক্টেড আছি। এখানে কি হচ্ছে না, বেনজিন রিংটা আমার যে প্লাস চার্জটা সেটা বেনজিন রিং নিজে নিয়ে নিচ্ছে, রেজোনেন্সের মাধ্যমে সে নিজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে প্লাস চার্জটাকে। এবার একটা কথা, যে তোর মনে কর কোনো একটা ব্যবসাতে হিউজ পরিমাণে লস, সেটা যদি যত বেশি সবার মধ্যে ভাগ করে নেবে, তোর ধর ফ্যামিলি মেম্বাররা ভাগ করে নিচ্ছে, সেটা তোকে কিছু কিছু পরিমাণে অ্যামাউন্ট দিচ্ছে যাতে তোর ওই লসটা মিনিমাইজ হয়ে যায়, তাহলে তুই সব থেকে বেশি স্টেবল হবে। তুই যত বেশি লোক তোকে শেয়ার করবে, যত বেশি তোর লোক কিছু কিছু অ্যামাউন্ট দেবে, দিয়ে তোকে সাহায্য করবে, তত তুই বেশি স্টেবল হয়ে যাবে, তোর আর ওই ক্ষতিটা তোর সেরকম মনে হবে না। এখানেও তেমন ব্যাপারটা হচ্ছে যে এই কার্বনের মাথায় যে প্লাস চার্জটা আছে, সেই কার্বনের মাথার প্লাস চার্জটা গোটা বেনজিন রিং নিয়ে নিচ্ছে, নিয়ে নিজের কার্বনের মধ্যে সেটাকে ভাগ করে দিচ্ছে, মানে ছড়িয়ে দিচ্ছে, ডিলোকালাইজ করে দিচ্ছে, যার ফলে এটা স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। সেখানে বলছে যে বেনজাইল ক্লোরাইড 1 ডিগ্রি হ্যালাইড হওয়া সত্ত্বেও সেটা SN1 এ সাড়া দেয়, এবং এটা আমি পড়ানোর সময় বলেছিলাম, আমার আগের ভিডিওতে দেখবি বিস্তারিত আমি আলোচনা করেছিলাম এটা নিয়ে, যে বেনজাইল ক্লোরাইড কোনটা, অ্যালাইল ক্লোরাইড কোনটা, এবং আমি ওখানে কি পয়েন্ট হিসেবে লিখে দিয়েছিলাম যে এরা 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও এরা কিন্তু SN1 করবে। তাহলে বেনজাইল ক্লোরাইড রিয়াক্ট ফাস্টার ইন SN1, অর্থাৎ এই SN1 ভালো করে,
উইথ রেসপেক্ট টু ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের থেকে ভালো করবে, কারণ ইথাইল ক্লোরাইডে তার কোনো রেজোনেন্স স্টেবিলাইজ ব্যাপার স্যাপার নেই। এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাওয়ার পর এখানে প্লাস প্লাস তৈরি হবে, তো 1 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন, তো এখানে রেজোনেন্স হচ্ছে না, তাহলে ডেফিনেটলি স্টেটমেন্ট 1টা ঠিক আছে। নেক্সট দেখ স্টেটমেন্ট 2 কি বলছে, বলছে ইথাইল কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ইট লেস স্টেবিলাইজড বাই হাইপার কনজুগেশন দ্যান বেনজাইল কার্বোক্যাটায়ন। তো বেনজাইল কার্বোক্যাটায়নের যে লেভেলের রেজোনেন্স কাজ করছে সেখানে এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, তো সেই লেভেলের হাইপার কনজুগেশন মানে ততটা স্টেবিলিটি দিতে পারছে না হাইপার কনজুগেশনে, তো এটাও ঠিক বলেছে। মানে ইথাইল কার্বোক্যাটায়ন অর্থাৎ এই যে কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নটায় যে পরিমাণ স্টেবিলিটি হচ্ছে হাইপার কনজুগেশনের জন্য, তো এখানে 3টে আলফা হাইড্রোজেন আছে, 3টে আলফা হাইড্রোজেন কতটা হাইপার কনজুগেশনের মাধ্যমে স্টেবিলিটি দেবে। আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল হয়ও না, তোরা জানিস 1 ডিগ্রিতে 2 ডিগ্রি বেশি হয়, 2 ডিগ্রিতে 3 ডিগ্রি বেশি হয়, তাই না? তো সেই দিক থেকে আমরা বলতে পারি যেটা খুবই একটা দূষিত কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর কিন্তু SN1 বিক্রিয়া হার ডিপেন্ড করে, তাহলে এখানে কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে না, তাহলে এটা তো তোর SN1 করবে না, তাই না? তাহলে বেনজাইল দেখ, বেনজাইল কিন্তু সে জায়গায় রেজোনেন্স স্টেবিলাইজ, তাহলে বেনজাইল কিন্তু খুব সুস্থিত মানে এর রেসপেক্টে, তাহলে ডেফিনেটলি করবে বেনজাইল হাইপার কনজুগেশন, দুটোই ঠিক। তাহলে বোথ স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট বা ট্রু। দারুণ কোশ্চেন। পিএইচ সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু পিবি সি ডাবল ও তার হোল টু সি, তার মানে এটা কি করছে রে, এটার নাম কি বেনজোইল পারক্সাইড, এবং এটা অ্যান্টি মার্কনিকভ এফেক্ট বা অ্যান্টি মার্কনিকভ রুল এখানে খাটবে, বা এটা খেরাস এফেক্ট, বা এটা হচ্ছে তোর পারক্সাইড প্রভাব, আমরা বাংলায় বলি পারক্সাইড প্রভাব বা খেরাস এফেক্ট। তো এটা কিভাবে আমরা এক্সপ্লেনেশন, এটার এক্সপ্লেনেশন কি আসবে দেখ, আমি একটু ছোট করে বলে দিই, একটু অ্যালকিনের অ্যাডিশনটা একটু বলে দিই। দেখ কোনো একটা অপ্রতিসম অ্যালকিন আছে, মানে মনে কর CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটা একটা অপ্রতিসম অ্যালকিন। এবার এর মধ্যে যখন HBr অ্যাডিশন হয়, যখন এর মধ্যে HBr অ্যাডিশন হয়, তখন এই HBr এর ধনাত্মক কার্বন, ধনাত্মক অ্যাটমটা অর্থাৎ H প্লাসটা, HBr এর মধ্যস্থ ধনাত্মক যে অংশ H প্লাস, আর Br মাইনাস হচ্ছে ঋণাত্মক অংশ, মার্কনিকভ রুল অনুযায়ী ধনাত্মক অংশ দ্বিবন্ধন যে দুটো কার্বনের মধ্যে থাকবে, সেই দুটো কার্বনের মধ্যে সেই কার্বনই যুক্ত হবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে, কারণ সেটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশনের মাধ্যমে সংগঠিত হয়। এর মানে যখন এই ডবল বন্ডটা তুই শেয়ার করবি, এই বন্ডটা তাই H প্লাসকে তুই শেয়ার করবি, তাহলে তুই যদি এই কার্বনে অ্যাড করিস তাহলে প্লাস চার্জটা এখানে তৈরি হবে, তার মানে সেটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। মানে আমি বলতে চাইছি এটা, আর হাইড্রোজেনটাকে আমি এই কার্বনে অ্যাড করলাম, তাহলে প্লাসটা এই জায়গায় তৈরি হবে, তার মানে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটা বেশি সুস্থিত। তো এটা ফরমেশনের মাধ্যমে হয়, ঠিক আছে। কিন্তু পারক্সাইডের উপস্থিতিতে এটা মানে মুক্তমূলক ফরমেশনের মাধ্যমে হয়। তোরা দেখি যে ফার্স্ট স্টেপে কি হয় না, ফার্স্ট স্টেপে কি হয়, প্রথমে এই বেনজোইল যে কার্বোক্যাটায়নটা আছে, সরি পারক্সাইডটা আছে, এটা বেনজোইল পারক্সাইড, এটা হচ্ছে আমার বেনজোইল পারক্সাইড। এই পারক্সাইডটা এই বন্ডটা ব্রেক করে, এই বন্ডটা ব্রেক করে, হোমোলাইটিক ফিশন হয়, এখানে হোমোলাইটিক ফিশন হয়, এবং এখানে তৈরি হয় তোর এই মুক্ত মানে এই মুক্তমূলকটা বেনজিন, তারপরে হবে সি ডাবল বন্ড ও, এটা হয়ে যাচ্ছে ও ডট, এটা তৈরি হয়। CO2 তৈরির জন্য এখানে ডবল বন্ড ক্রিয়েশনের জন্য এই কার্বনটা নিজের ইলেকট্রনটা শেয়ার করে, এখানে বেনজিন নিজের ইলেকট্রনটা নিয়ে নেয়, দিয়ে এখানে তৈরি হচ্ছে, তো বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাচ্ছে এখানে ডটটা তৈরি হওয়ার জন্য, আর পাশাপাশি CO2 তৈরি হচ্ছে। এ নিজের অ্যারোমেটিসিটিকে অক্ষুণ্ণ রাখার জন্য এ চলে যাবে HBr এর কাছে, তাহলে এখান থেকে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে নেবে, হাইড্রোজেনটাকে নিজের কাছে নিয়ে নেবে বেনজিন, দিয়ে নিজে বেনজিনে কনভার্ট হয়ে যাবে, এই মুক্তমূলকটা নিজে বেনজিনে কনভার্ট হয়ে যাবে, প্লাস এখানে তৈরি হবে Br ডট চলে যাবে এবার এই অ্যালকিনটার কাছে, এর কাছে Br ডট যে অ্যালকিনে বিক্রিয়া করে মোর স্টেবল মুক্তমূলক, অর্থাৎ দেখ বিআরটা যদি এই কার্বনে ঢুকে তাহলে মুক্তমূলকটা এই কার্বনে তৈরি হবে, তাহলে এই ডবল বন্ডটাকে আমি তুলে দেবো, দাঁড়া, হ্যাঁ ডবল বন্ডটাকে আমি তুলবো, এখানে আমি ব্রোমিনটাকে অ্যাড করব, আর এই ব্রোমিনটা এখানে অ্যাড হয়ে যাবে, তার মানে এইখানে এখানে ব্রোমিনটা এখানে অ্যাড হয়েছে, এই মুক্তমূলকটা এখানে তৈরি হবে, 2 ডিগ্রি তৈরি হবে, ঠিক আছে, 2 ডিগ্রি মুক্তমূলক তৈরি হবে। এবার 2 ডিগ্রি মুক্তমূলক তৈরির মধ্যে বিক্রিয়াটা হবে, বেনজিন এখানে সাইড প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো এখানে দেখ বিআরটা সেই কারণে যুক্ত হয়েছে যেখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি আছে, এটা আমি তোদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলাম, এটা জানি একটু তাড়াতাড়ি করে দিলাম, পুরো মেকানিজম স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে দিয়েছি, এটা একটু তাড়াতাড়ি বলে দিলাম। এবার বলতে এই ব্যাপারটা সম্পর্কে এখানে কোনটা ঠিক কোনটা ভুল তোকে বলতে হবে। বলছি দ্য রিঅ্যাকশন প্রসিড থ্রু এ মোর স্টেবল রেডিক্যাল ইন্টারমিডিয়েট, একদমই তাই, দেখ এটা মোর স্টেবল তোর হচ্ছে ইন্টারমিডিয়েট,
একটা রেডিকেল যেটা মুক্তমূলক, এটা 2 ডিগ্রি, এটা মোর স্টেবল কিন্তু। আর বিআরটা যদি এই দিকের কার্বনে যুক্ত, তাহলে এখানে ডটটা তৈরি হতো, সেটা 1 ডিগ্রি। তো মোর স্টেবল ইন্টারমিডিয়েট তৈরির জন্য যদি এটা অসুবিধা হয়, একবার মেকানিজমটা খাতা খুলে দেখে নিবি, আমি পুরো মেকানিজম বিস্তারিত করে দিয়েছি। তাহলে যেহেতু এটা 2 ডিগ্রি তোর মোর স্টেবল মুক্তমূলকের মাধ্যমে তৈরি হচ্ছে, তার মানে এই আমার এই যে ওরা যে স্টেটমেন্টটা দিয়েছে এটা ঠিকঠাক দিয়েছে। দ্য রিয়াকশন প্রসিডস থ্রু এ মোর স্টেবল রেডিকেল ইন্টারমিডিয়েট, অর্থাৎ একটা সব থেকে একটা সুস্থিত ইন্টারমিডিয়েট তৈরির মাধ্যমে এটা হচ্ছে। দ্য রোল অফ পারক্সাইড টু জেনারেট এইচ ডট, না 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 না, এখানে বিআর ডট তৈরি করে, এইচ ডট নয়, তাহলে এটা ভুল আছে। তার মানে পারক্সাইডের তোর হচ্ছে রোল হচ্ছে যে বিআর ডট তৈরি করে, এইচ ডট নয়। ডিউরিং দিস রিয়াকশন বেনজিন ইজ ফর্ম এজ এ বাই প্রোডাক্ট, হ্যাঁ বেনজিন তৈরি হচ্ছে, এখানে বাই প্রোডাক্ট হিসেবে বেনজিন তৈরি হচ্ছে, তো এটা ঠিক আছে। 1 ব্রোমো 2 ফিনাইল, এটা মানে দেখ এখানে যদি ব্রোমো হয় আর যদি আমার এখানে আচ্ছা এখানে বেনজিন দিয়েছে, তার মানে ব্রোমিনটা কোন কার্বনে ঢুকবে, ব্রোমিনটা এখানে এখানে আমার ব্রোমিনটা ঢুকে যাবে, এখানে ব্রোমিন ঢুকবে, আর এখানে আমার হাইড্রোজেন ঢুকবে, তোমার ডবল বন্ডটা এখান থেকে মুছে দেবো, আর এখানে এটা H2 করে দেবো, এটা প্রোডাক্ট হবে। তাহলে এটার নাম কি হবে 1 2, 1 ব্রোমো 2 ফিনাইল, 1 ব্রোমো 2 ফিনাইল ইথেন ইজ ফর্ম মেজর প্রোডাক্ট, এটাও ঠিক আছে। এটা বলেছে অ্যাজ এ, না না না, এটা মাইনর প্রোডাক্ট বলেছে, হ্যাঁ এটা ভুল আছে, এটা একটু ভুল আছে। 1 ব্রোমো 2 ফিনাইল ইথেন ইজ ফর্মড অ্যাজ এ মাইনর প্রোডাক্ট, না না না, এটা ভুল, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা মাইনর হবে না, এটা মেজর হবে, এটা মেজর হবে, এটা হচ্ছে না, মাইনর নয়। 1 ব্রোমো 2 ফিনাইল 2 ফিনাইল 1 ব্রোমো 2 ফিনাইল, হ্যাঁ 1 ব্রোমো 2 ফিনাইল হচ্ছে মেজর প্রোডাক্ট। দ্য সেম রিয়াকশন ইন অ্যাবসেন্স অফ পারক্সাইড ভায়া কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, অর্থাৎ বিক্রিয়াটি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরির মাধ্যমে হবে যদি এটা অ্যাবসেন্স হয়, কার, পারক্সাইডের। ডেফিনেটলি আমরা পড়েছি এইচবিআর অ্যাডিশনটা কার্বোক্যাটায়নের ফরমেশনের মাধ্যমেই হয়, যদি সেটা পারক্সাইড এফেক্ট না দেখায়। মানে দেখ আমাদের যে এইচবিআর অ্যাডিশনটা, যেটা আমরা এইচবিআর অ্যাডিশন করছি, যদি সানলাইটের প্রেজেন্সে হয়, ইন প্রেজেন্স অফ পারক্সাইড, তাহলে সেটা তোর হচ্ছে ফ্রি রেডিকেল ফরমেশনের মাধ্যমে হবে। আর যদি নর্মাল এইচবিআর অ্যাডিশন করিস, তাহলে সেটা কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে হবে। তাহলে এটাও কিন্তু ঠিক আছে। তাহলে আনসার কি হবে এ, সি এবং ই, তার মানে এ, সি এবং ই অনলি, এটা হয়ে যাবে আনসার। পরেরটাতে কি বলেছে এই কোশ্চেনটা বলেছে যে কনসিডার দ্য ফলোইং রিঅ্যাকশন গিভিং মেজর প্রোডাক্ট, কোনটা মেজর প্রোডাক্ট তোকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তো দেখ এখানে একটা রিং আছে, এটা বেনজিন রিং। তো নাইট্রোজেন কি করছে, নাইট্রোজেন নিজের লোন পেয়ারটা বেনজিন রিং এর মধ্যে সঙ্গে রেজোনেন্স করালে এর এই রিংটার, মানে এই যে রিংটা আছে, এই রিংটার অর্থ আর প্যারা পজিশন ইলেকট্রন ঘনত্ব বাড়বে। তো সুতরাং অর্থ প্যারা ডাইরেক্টিং হবে, কিন্তু নাইট্রেশনটা এই রিং এ করেনি, নাইট্রেশনটা এই রিং এ করেছে। আর এইদিকে কে আছে, এইদিকে সিও আছে, সিও মানে এর কাছে ডবল বন্ড আছে, ডবল বন্ড হলো এখানে এই বন্ডের দিকে টেনে নিলে এখানে প্লাস হবে। তো এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, মানে সিওটা মেটা ডাইরেক্টিং, মানে সিও যে গ্রুপটা এটা কিন্তু মেটা ডাইরেক্টিং। তাহলে সিও থাকলে আগত গ্রুপ করে ঢুকবে মেটাতে, মেটা পজিশন হচ্ছে এইটা, তাহলে এখানে ঢোকার কথা, কিন্তু ঢুকেছে দেখ প্যারাতে, তার মানে এটা ভুল আছে। তার মানে সিও আছে, সিও থাকলে আবার একবার ভালো করে ক্লিয়ার করে বলছি জিনিসটা, ভালো করে মন দিয়ে শুনবি। মানে সিও যে গ্রুপটা আছে না, এটা কিন্তু মেটা ডাইরেক্টিং গ্রুপ, এই সিওটা মেটা ডাইরেক্টিং। তবে সিও থাকলে এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, এইটা মেটা পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন। তাহলে সিও থাকলে তোকে সিও কি ডাইরেক্টিং, মেটা ডাইরেক্টিং। তাহলে সিও থাকলে গ্রুপটা কোথায় ঢুকবে, মেটাতে। নাইট্রেশন করেছিস মানে NO2 প্লাস আসছে, তাহলে NO2 প্লাসটা এসে কোথায় ঢুকবে, অর্থতে না মেটাতে, এদিকে সিওর দিকে ঢুকছে, তাহলে এটা ডেফিনেটলি মেটাতে ঢোকার কথা, কারণ সিও মেটা ডাইরেক্টিং, কিন্তু ঢুকেছে প্যারাতে, তার মানে এইটা ভুল আছে, এই পুরোটা ঠিক নেই, এটা ভুল আছে। এটা যদি এখানে দিত তাহলে ঠিক ছিল। এর পরের বিক্রিয়াটা ছিল, এই বিক্রিয়াটার নাম কি, এই বিক্রিয়াটার নাম হচ্ছে বিক্রিয়াটার নাম কি CH2N2, এটা ক্লোরোফর্ম কি হয়েছে, এই বিক্রিয়ার নাম হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। তো যে কোনো প্রাইমারি যদি অ্যামিন থাকে CH2N2 NH2, যদি একে আমরা CHCl3 মানে ক্লোরোফর্ম, আর তোর হচ্ছে ক্লোরোফর্মের সাথে KOH যদি দিয়ে দিই, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে এটা NC হয়ে যাবে, আর CH2NC, এবং অপ্রীতিকর গন্ধযুক্ত তোর হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি হবে, যেটাকে আমরা কার্বিল অ্যামিন বিক্রিয়া নামে পরিচিত আমাদের কাছে। এবং এই বিক্রিয়াটার সাহায্যে আমরা তোর হচ্ছে প্রাইমারি অ্যামিনের শনাক্ত করি, যে কোনো প্রাইমারি অ্যামিনকে আমরা এই পদ্ধতিতে শনাক্ত করি। যেমন তোকে যদি প্রশ্ন করে, তোকে বললো CH3NH2, এটা একটা অ্যামিন, আর CH3NH CH3 এটা একটা অ্যামিন, এই দুটো অ্যামিনকে তুমি রাসায়নিকভাবে পার্থক্য করবে কি করে, তাহলে তুই কার্বিল অ্যামিন বিক্রিয়ার যে প্রাইমারি অ্যামিন এটা, তাহলে এটা কার্বিল অ্যামিন বিক্রিয়ায় সাড়া দেবে এবং অপ্রীতিকর গন্ধযুক্ত আইসোসায়ানাইড গ্যাস তৈরি করবে, কিন্তু এটা সেকেন্ডারি বলে এটা করবে না। তাহলে এটা ডেফিনেটলি এটা এনসি হবে। সাবাস, খুব সুন্দর, এটা এনসি হলো। এবার এনসি কে যদি আমি বিজারণ করি, এখানে বিজারণ করেছে দেখতে পাচ্ছি, বিজারণ করলে এনসি কে বিজারণ করলে কোন গ্রুপে কনভার্ট হবে, NaCH3 তে কনভার্ট হবে।
কিন্তু এখানে দেখ করে দিয়েছি CH2NH2, তাহলে এটা ভুল হবে, তাহলে এটাও ভুল হয়ে গেল, এটাও ভুল হয়ে গেল, এই অপশনটা আমার মিলছে না। পরেরটা দেখ, ও বাবা, এটা তো আমরা গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, এই বিক্রিয়াটার নাম গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসে আমাদের অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ অ্যানিলিন তৈরি করা যায় না, এটা আমরা পড়েছি ক্লাস 12-এ। এটা কিন্তু যারা 11-এ পড়ছিস তাদের একটু চাপ, মানে এখন যারা সেমিস্টার 3 দিচ্ছিস, এটা অ্যাকচুয়ালি এটা নাইট্রোজেনের প্রিপারেশনে আছে, প্রাইমারি অ্যামিনের প্রিপারেশনে আছে, তোদের নেই রে। এবার তোরা এটা পরে পড়বি, আপাতত মনে রাখবি যে এই বিক্রিয়াটার নাম হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ। তো এখানে এই নাইট্রোজেনটা অ্যাটাক করে ক্লোরিনটাকে, মানে এক্স পরমাণু তো এক্সট্রা হচ্ছে, তাই হ্যালোজেন এটাকে বার করতে পারবে না। এটার কারণ তোরা জানিস, আমি ডেফিনেটলি তোদেরকে পড়িয়েছি। কারণ দেখ, যখনই কোনো হ্যালোজেন বেঞ্জিন বলয় কানেক্ট থাকবে, তখন সে তার নিজস্ব নিঃসঙ্গ ইলেকট্রন জোটটাকে বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করাবে। এখন বেঞ্জিন বলয়ের সঙ্গে হ্যালোজেন যদি রেজোনেন্সে অংশগ্রহণ করে, তাহলে এই বন্ডটা স্ট্রং হয়ে যায়, পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার চলে আসে, মানে বন্ডটা একটু স্টেবিলাইজ হয়ে যায়, একটু স্ট্রং হয়ে যায়। তো হ্যালোজেন ভাই ভাঙতে চায় না, ওই জন্য আমি তোদেরকে অ্যারাইল হ্যালাইড পড়ানোর সময় বলেছিলাম যে অ্যারাইল হ্যালাইডটা সাধারণত SN1 বা SN2 এই বিক্রিয়াগুলো করে না। তাহলে এই হ্যালোজেনটা যদি না বেরোয়, এই প্রতিস্থাপনটা হবে না, সেজন্য এটা অ্যারোমেটিক অ্যামিন, তো এটা তৈরি হয় না, তো এটাও ভুল দিয়েছে। লাস্ট পড়ে এলো এটা, এটা দেখে একটা CONH2 গ্রুপ, মনে রাখবি আর CONH2 গ্রুপকে যদি আমরা Br2KOH দিয়ে উত্তপ্ত করি, তখন এই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান অবনমন বিক্রিয়া। তো হফম্যান অবনমন বিক্রিয়া কি হয়, এই সিওটা পুরো হাওয়া হয়ে যায়, মানে পুরো সিও বেরিয়ে যাবে এবং এটা একটা প্রাইমারি অ্যামিন তৈরি করবে। এবং আমরা প্রাইমারি অ্যামিনের এটা তোর হচ্ছে মানে প্রস্তুতিতে এটা পড়েছি। তো এখানে দেখতেই পাচ্ছি যে CH3CH2CO, সিওটা যদি কেটে দিই তাহলে NH2 পড়ে থাকছে, তাহলে CH3CH2NH2 একদম ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমি গোটা এই চারটে বিক্রিয়ার মধ্যে এই ডি বিক্রিয়াটা কারেক্ট ছিল, এটাও আমার মেন্স 2026-এ পড়েছে। পরে কোশ্চেন চলে আয়। পরের কোশ্চেন বলছে যে স্টেটমেন্ট 1, CCl বন্ড ইজ স্ট্রঙ্গার ইন ভিনাইল। একদমই তাই, কারণ ভিনাইলে থাকা ক্লোরিন পরমাণুটা নিজের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পার্শ্ববর্তী ডবল বন্ডের সঙ্গে রেজোনেন্স করাচ্ছে, তাহলে এই বন্ডটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার চলে আসছে। পার্সিয়াল মানে আংশিক দ্বিবন্ধন চরিত্র, পার্সিয়াল ডবল বন্ড। তাহলে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার চলে এলে এই বন্ডটা স্ট্রং হবে। কি কি মনে রাখতে হবে তোকে, কি পড়তে হবে এখান থেকে? প্রথম পড়বি CCl বন্ডটা ছোট হয়ে যায়, মানে দৈর্ঘ্য কমে যায়। প্রথম তোকে মনে রাখতে হবে যে ভিনাইল ক্লোরাইড, এর নাম তো ভিনাইল ক্লোরাইড, জানিস তো? ভিনাইল ক্লোরাইডে কি হয় না, ওই ক্লোরিনটা যখন পাশের এই ডবল বন্ডের সঙ্গে রেজোনেন্স করবে, এই বন্ডটা তো রেজোনেন্সের ধরুন ডাবল বন্ড হবে, মানে কিছুটা এইটা পার্সিয়াল ডাবল বন্ড হয়ে যাবে, আংশিক তো দ্বিবন্ধন হয়ে যাবে। আংশিক দ্বিবন্ধন হলে কি হবে, ওই বন্ডটা ছোট হয়ে যাবে। বন্ড ছোট মানে তার শক্তি বেড়ে যাবে, মানে বন্ডটা ভেঙে বেরোবে না সহজে। তাহলে তিনটে জিনিস মনে রাখবো, একটি এরকম যখন রেজোনেন্স হবে তখন বন্ধন দৈর্ঘ্য কম হবে, যেহেতু পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার আসছে। 2 নম্বর হচ্ছে বন্ধন শক্তি বাড়বে। 3 নম্বর হচ্ছে সে SN1 SN2 কোনোটা করবে না, করতে চাইবে না, কারণ ওখান থেকে ক্লোরিনটা ভেঙে বেরোবে না, কারণ বন্ডটা স্ট্রং হয়ে গেছে। তাহলে বলছে CCl বন্ড ইজ স্ট্রঙ্গার ইন ভিনাইল ক্লোরাইড দেন ইথাইল ক্লোরাইড। একদমই তাই। আর একটা জিনিস মনে রাখবি, এর ডাইপোল মোমেন্ট কিন্তু বেশি, কারণ এদিকে একমুখী ইলেকট্রনের স্থানান্তরণ ঘটে, আর এটার ইলেকট্রনের স্থানান্তরণে একটা বৈষম্যতা কাজ করে। অর্থাৎ ক্লোরিন টানছে -I দিয়ে, আবার +R দিয়ে ঠেলছে, তার মানে একটা ইলেকট্রনের বৈষম্যতা কাজ করছে, স্থানান্তরণ ইলেকট্রনিক শিফটিং এর একটা বৈষম্যতা কাজ করছে, একটা বিপরীতমুখী ঘটনা এখানে দেখা যাচ্ছে। সেই জন্য এর কিন্তু রেজোনেন্স এর কারণে আর ইন্ডাকটিভ এফেক্টের বিপরীতমুখী ঘটার কারণে এর যে ডাইপোল মুভমেন্টটা সেটা অনেকটা কমে যায়। ঠিক আছে, এটা তোরা কিন্তু পড়বি, দেখবি আমি যে কথাগুলো বলছি যখন পরে পড়বি দেখবি তোর অনেকটা সোজা লাগবে তখন বুঝতে। মানে এখানে না দু রকমের, মানে ক্লোরিন একটা -I দিয়ে টানছে, আবার রেজোনেন্স দিয়ে নিজের দিক থেকে ঠেলে দিচ্ছে এই কার্বনের দিকে। তাহলে ওই জন্য ইলেকট্রনের শিফটিং এর একটা কি বলবি, মানে বিপরীতমুখী ঘটনা এই জায়গায় তুই দেখতে পাচ্ছিস। মানে আমি একটা এমন স্পিসিস, আমি আমার টানার কথা, আমার -I এফেক্ট আছে, আমি হাই ইলেকট্রোনেগেটিভ একটা এলিমেন্ট, আমার -I দিয়ে আমি যে টানছি ইলেকট্রনকে, আবার +R দিয়ে ঠেলছি, আমার কাছে ইলেকট্রন ঘনত্ব আছে, আমি আবার দিয়ে দিচ্ছি, রেজোনেন্স করে দিচ্ছি। তাহলে এখানে একটা ইলেকট্রনের বৈষম্যতা কাজ করছে, যার কারণে এই বন্ডটা কিন্তু, এই বন্ডের কিন্তু ধ্রুবীয়তাটা কিন্তু অনেকটা কমে যাবে, পোলারিটিটা কিন্তু অনেকটা কমে যাবে উইথ রেসপেক্ট টু দিস ওয়ান। সেখানে বললাম এর ডাইপোল মোমেন্ট কম হয়, ভিনাইল ক্লোরাইডের ডাইপোল মোমেন্ট ইথাইল ক্লোরাইডের থেকে কম হয়। এবার এখানে স্টেটমেন্ট 2 তে চলে, তাহলে স্ট্রঙ্গার বলেছে তো ঠিকই বলেছে, মানে এটা ঠিক আছে। স্টেটমেন্ট 2 তে চলে, স্টেটমেন্ট 2 কি বলছে, বলছে দিস কম্পাউন্ড ইজ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল। ডেফিনেটলি চারটে গ্রুপ দেখছিস আলাদা আছে, চারটে গ্রুপ আলাদা, মানে এই কার্বনটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন, আর কাইরাল কার্বনযুক্ত যৌগগুলোর মধ্যে যদি প্লেন অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি এন্ড সেন্টার অফ সিমেট্রি যদি অ্যাবসেন্স থাকে, ডেফিনেটলি যৌগটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, এটা আমরা জানি। বলছে দিস কম্পাউন্ড অন হাইড্রোলিসিস গিভস এ সলিউশন দ্যাট ক্যান রোটেট দ্য প্লেন পোলারাইজড লাইট। PPL অর্থাৎ প্লেন পোলারাইজড লাইট, যার বাংলা হচ্ছে সমতল সমবর্তিত আলোকে যদি কোনো যৌগ
যৌগ রোটেট হবে না, কিন্তু যৌগটা ওই প্লেন পোলারাইজড লাইটটাকে রোটেট করে দেবে, অর্থাৎ দর্শকের সাপেক্ষে ডান দিক অথবা বাঁ দিকে ঘুরিয়ে দেবে। যদি ডান দিকে ঘোরায় সেই কম্পাউন্ডটার নাম আমরা পড়েছি ডেক্সট্রো রোটারি কম্পাউন্ড বলি তাদেরকে আমরা, এবং যদি বাঁ দিকে ঘোরায় তাদেরকে লিভো রোটেটারি কম্পাউন্ড বলা হয়। তাহলে এই যৌগটা আলোটাকে রাইটেও ঘোরাতে পারে, লেফটেও ঘোরাতে পারে। এখন দেখে নাও ওই যৌগটা কত ডিগ্রি। এই যৌগটা হচ্ছে 3 ডিগ্রি, দেখতেই পাচ্ছিস তিনটে কার্বনের সাথে কানেক্টেড, এদিকে একটা ইথাইল মানে দিকে একটা কার্বন আছে, এদিকে মিথাইল দিকে একটা কার্বন আছে, এদিকে ফিনাইল মানে দিকে একটা কার্বন আছে। 3 ডিগ্রি এবং হাইলি স্টেবিলাইজ, তার মানে এই যৌগটা যখন হাইড্রোলিসিস হবে তখন ওটা SN1 পাথ ফলো করবে, SN1 রিঅ্যাকশন মেকানিজম ফলো করবে। তাহলে সেই জায়গায় SN1 রিঅ্যাকশন মেকানিজম ফলো করলে তোরা পড়েছিস ক্লাস 11 এ SN1 এর রেসিমাইজেশন হয়, এবং মানে রেসিমাইজেশন মানে রিটেনশন অফ কনফিগারেশন এন্ড ইনভার্সন অফ কনফিগারেশন বোথ 50% হয়। এবং রেসিমাইজেশনের ক্ষেত্রে যৌগটা মানে যৌগটা দুটো এমন মানে পরস্পর মিরর ইমেজ যুক্ত দুটো এনানসিওমেরিক গ্রুপে কনভার্ট হয়ে যাবে। এই যৌগটা, এই যে যৌগটা দুটো এনানসিওমেরিক গ্রুপে কনভার্ট হবে, এবং সেক্ষেত্রে তাদের যে ওই দুটো যৌগ যখন 50% অনুপাতে থাকবে দ্রবণের মধ্যে, তখন ওই দ্রবণটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। কারণ রিসিভিং মিশ্রণ কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়? কারণ দুটো এনানসিওমার রূপ ওর মধ্যে আছে, একটা এনানসিওমার রূপ যত আলোটাকে যতটা পরিমাণে রাইট সাইডে ঘোরাবে দর্শকের রেসপেক্টে, অপর এনানসিওমেরিক গ্রুপ আলোটাকে ততটাই লেফট সাইডে ঘোরাবে উইথ রেসপেক্ট টু দা অবজারভার। সেই কারণে কি হয় না, তো রিসিভিং মিশ্রণ কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। তাহলে এখানে বলছে হাইড্রোলিসিস গিভস এ সলিউশন দ্যাট ক্যান রোটেট প্লেন পোলারাইজড লাইট। না না না, যে দ্রবণটা যে সলিউশনটা তৈরি করছে সেই সলিউশনটা কিন্তু প্লেন পোলারাইজড লাইটকে ঘোরাতে পারবে না, কিন্তু সলিউশনের মধ্যে যে কম্পাউন্ড গুলো থাকবে সেই কম্পাউন্ড গুলো ইন্ডিভিজুয়ালি তারা প্লেন পোলারাইজড লাইটকে রোটেট করতে পারবে, কারণ দে আর এনানসিওমার, মানে তারা পরস্পরের এনানসিওমার, তারা পরস্পরের প্লেন পোলারাইজড লাইটকে পরস্পরের সাপেক্ষে বিপরীত দিকে ঘোরাতে পারে। তাহলে এই স্টেটমেন্ট 2টা কিন্তু আমার ভুল হয়ে গেল, স্টেটমেন্ট 1টা কিন্তু ঠিক। তার মানে স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস, এটা आंसर হবে। খুব পাতি লেভেলের একটা কোশ্চেন দিয়েছে 2026 এর মেইনসে। দেখ তোরা যে কেউ এই প্রশ্নটার আনসার করতে পারবি। ভিনাইল মানে এটা কোনো ব্যাপারই নাই, এটা ভিনাইল আমরা পড়ে এসেছি। তো ভিনাইল মানে তোর sp2 সংকরায়িত কার্বনের সাথে ডাইরেক্টলি হ্যালোজেন কানেক্টেড থাকবে, তাহলে সেটা ভিনাইল হবে, ব্যাস হয়ে গেল। বেনজাইল, বেনজাইল তো এটা বেনজাইল, বেনজাইল। অ্যালকাইল, অ্যালকাইল মানে নরমাল, এটা অ্যালকাইল। আর অ্যালাইল মানে এটা অ্যালাইল। তো যারা এই অ্যালাইল, অ্যালকাইল, বেনজাইল এটা যারা জানিস না, তাদের আমার হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনসের একটা ইন্ট্রোডাকশনের উপর একটা ভিডিও আমি করে রেখেছি, এবং ওখানে বিস্তারিত আলোচনা করিয়ে দিয়েছি, এবং ওটা অনেক প্রশ্ন আলোচনা করেছি। তো এইটা দেখে আসতে পারিস, তো ওটা দেখলে তোর এই জিনিসটা কিন্তু একদম 100% ক্লিয়ার হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এখানে দেখ আমরা এ এর সাথে করব 3, এ এর সাথে 3, বি এর সাথে 4, সি এর সাথে 2, ডি এর সাথে 1। হ্যাঁ ঠিক আছে, এটা আনসার। নেক্সট বলছে কনসিডার দ্য ফলোইং কম্পাউন্ড, অ্যারেঞ্জ দ্য কম্পাউন্ড ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি উইথ নাইট্রেটিং মিক্সচার। আচ্ছা, OCH3 গ্রুপ কি এফেক্ট দেখায়? প্লাস আর, এবং বিভৎস পরিমাণ প্লাস আর এফেক্ট দেখায়। OCH3 এর নিজের রেজোনেন্স প্লাস আর দিয়ে ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেয়। নাইট্রেটিং, আগে জিনিসটা বোঝ, অ্যারেঞ্জ দিস কম্পাউন্ড ইন ইনক্রিজিং অর্ডার দেয়ার রিঅ্যাক্টিভিটি নাইট্রেটিং মিক্সচার, মানে NO2 প্লাসকে কে, কোন যৌগটা NO2 প্লাসকে তাড়াতাড়ি নিজের বলয়ের মধ্যে অ্যাড করে নিতে পারবে। আচ্ছা একটা কথা ভাব, যে আমি NO2 প্লাস, ঠিক আছে, আমি তোমার কাছে যুক্ত হতে, তাহলে তোমার কাছে যদি ইলেকট্রন ঘনত্ব বেশি না থাকে আমি তোমার কাছে কেন যাবো? আমি প্লাস মানে আমি ইলেকট্রন চাই, মানে তোমাকে ভাই ইলেকট্রন আমাকে দিতে হবে। তাহলে OCH3 কি করছে না, নিজের রেজোনেন্সের মাধ্যমে মানে প্লাস আর এফেক্টের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব অর্থ পজিশনে, হ্যাঁ অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্বকে হিউজ পরিমাণে বৃদ্ধি করছে। দুটো অর্থ আর একটা প্যারাতে ইলেকট্রন ঘনত্ব হিউজ পরিমাণে বৃদ্ধি করছে, যার ফলে এটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপের তালিকায় আমরা এটাকে জানি। ঠিক আছে, এইবার গল্পটা হচ্ছে যে এই যৌগটা তাহলে NO2 প্লাসকে খুব তাড়াতাড়ি ইলেকট্রন শেয়ার করে দিতে পারবে, যেহেতু এর প্লাস আর এফেক্ট দিয়ে ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিন বলয় বেশি বাড়িয়ে দিচ্ছে OCH3, তাহলে এটা বেঞ্জিন বলয় খুব NO2টা খুব সহজে অ্যাড হয়ে যাবে। NO2 আবার কি করছে, ও বাবা NO2 আবার দুটো এফেক্ট দেখায়, এটা তুই সবাই জানিস, NO2 মাইনাস আরও দেখায়, আবার মাইনাস আই দেখায়। মাইনাস আই মাইনাস আর মানে কি রে, মানে ইলেকট্রন টেনে নিচ্ছে। বেঞ্জিন বলয়ে NO2 ঢুকতে গেলে বেঞ্জিন বলয়কে NO2 কে ইলেকট্রন দিতে হবে, কিন্তু বেঞ্জিন বলয়ের সঙ্গে এমন একটা গ্রুপ আছে যে গ্রুপটা ইলেকট্রনকে টেনে নিচ্ছে নিজের দিকে, তাহলে বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্বকে কমিয়ে দেবে। তাহলে বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব কমে গেলে এ NO2 কে কি করে অ্যাড করবে? NO2 কে তো অ্যাড করতে পারবে না, কারণ NO2 ইলেকট্রন দরকার, NO2 এর কাছে আসবে কেন, এর কাছে তো ইলেকট্রনই নেই।
তাহলে বি বিক্রিয়া করতে চাইবে। অন্যদিকে সিএল কিন্তু কিছুটা হলেও প্লাস্টার এফেক্ট দেখায় এবং এ নিজের রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে। তার মানে সব থেকে বেশি বৃদ্ধি করছে OCH3, তারপর হচ্ছে আমার সিএল, আর কমাচ্ছে আবার NO2, NO2 আবার কমিয়ে দিচ্ছে। তাহলে এর রেট সবচেয়ে কম হবে, তাহলে বি সবচেয়ে কম আর সি সব থেকে বেশি হবে। তাহলে সি বেশি আর বি কম, মানে ডি আনসার। একদমই তাই, তাহলে সি সবচেয়ে বেশি, তারপরে এ, তারপরে বি, ডি আনসার। As compared with cyclohexane, ক্লোরোসাইক্লোহেক্সেন ফর্মুলা কি আসবে? এটা ক্লোরোসাইক্লোহেক্সেন, এটা কিন্তু একটা অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। Which of the following statement is correctly applied to chlorobenzyne? আচ্ছা, ক্লোরোবেনজিনের উপর কোনটা অ্যাপ্লিকেবল হবে? ক্লোরোবেনজিন মানে এটা হচ্ছে আমার ক্লোরোবেনজিন। তাহলে ক্লোরোবেনজিনে কি হয়? ক্লোরিন পরমাণুটা নিজের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্স করায়, ফলে এই বন্ডটা কি হয়? আংশিক দ্বিবন্ধন হয়ে যাবে। বেনজিন বলয়ের অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব কিছুটা হলেও বাড়বে। The magnitude of negative charge is more on chlorine atom. না, ক্লোরিন নিজের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে শেয়ার করছে বেনজিন নিয়ে, তাহলে ক্লোরিনের মাথায় প্লাস আসবে, ডেল প্লাস আসবে, তার মানে এটা ভুল আছে। নেগেটিভ চার্জটা বাড়ছে না, বরং কমছে। The CCl bond is partial double bond character. হ্যাঁ, এখানে লোন পেয়ার শেয়ার করছে, তার মানে এটা ডাবল বন্ড হবে, তাহলে এইটা ঠিক আছে। CCl bond is less polar. হ্যাঁ, লেস পোলার হচ্ছে, তার কারণ আমি বললাম পোলারিটিটা কমে যাবে, কারণ একটা প্রভাব চাইছে আমি ইলেকট্রনকে কমাবো, মানে ইলেকট্রন ঘনত্বটাকে টানবো, আবার একটা প্রভাব চাইছে আমি ইলেকট্রন ঘনত্বকে বাড়াবো, তার মানে লেস পোলার। ঠিক আছে এটা। CCl bond is longer, না শর্টার, এটা ভুল আছে। দেখ, এখানে যখনই ডবল বন্ড ক্যারেক্টার হয়ে যাবে, আমি দেখ এই প্রশ্নটা আলোচনা করার সময়, এই প্রশ্নটা যখন আমি তোকে বোঝাচ্ছিলাম, এই প্রশ্নটার সময় আমি তোকে বলে দিয়েছিলাম যে এইটার সম্পর্কে তোকে কি কি মনে রাখতে হবে। এটারও যেমন কেস, এটারও সেম কেস। গেল এইটা, তাহলে এই বন্ডটা লঙ্গার হয় না, শর্টার হয়ে যায়, কারণ রেজোনেন্সের জন্য এটা হয়। দা CCl বন্ড ইজ ফর্ম, এখানে যে CCl বন্ডটা তৈরি হচ্ছে, এই কার্বনটার মধ্যে ডবল বন্ড আছে, তাই এটা sp2 কার্বন। CCl বন্ড ইজ ফর্ম ইউজিং sp2 হাইব্রিডাইজ অরবিটাল অফ কার্বন, এটা ঠিক আছে। তাহলে এখানে তোর হচ্ছে BCRE মানে এ আনসার হবে এ। The correct order of rate reaction to follow SN1 একদম বেদ বাক্য তোদেরকে বলে দিয়েছি। SN1 এ তোর সর্বপ্রথম কাজ হবে, ধরে বিআরটাকে ধরে বার করে দিবি, এখান থেকে বার করে এখানে প্লাস লিখবি, ব্যাস। ধরে বিআরটাকে বার করলি, এখানে প্লাস লিখলি, এই বিআরটাকে ধরে এখান থেকে বার করে দিলি, এখানে প্লাস লিখলি, এখানে ধরে বিআরটাকে বার করে দিলি, এখানে প্লাস লিখলি। এবার দেখতে হবে কোন কার্বোক্যাটায়নটা বেশি সুস্থিত। বাবা, এখানে তিনটে বেনজিন রিং আছে, পিএইচ মানে বেনজিন রিং, কিন্তু খোকা এটা মাথায় রাখবি, বেনজিন রিং, পিএইচ মানে কি? ফিনাইল মানে বেনজিন রিং। তো এখানে তিনটে বেনজিন রিং এর মধ্যে প্লাস সাইডটা ডিলোকালাইজ হচ্ছে, সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে এ, অর্থাৎ 4 বিক্রিয়া করার রেট সবচেয়ে বেশি হবে, 4 সবচেয়ে বেশি হবে। এখানে তিনটে মিথাইল মিলে ঠেলছে, প্লাস ইলেকট্রন অত 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে ফিনাইলের পর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আসবে, তাহলে 4 এর পর 3 আসবে। এইবার দেখ, এই দুটো যোগে এইটা হচ্ছে ব্রিজহেড কার্বনে এই ব্রোমিনটা আছে। ব্রিজহেড কার্বনে যদি কোনো হ্যালোজেন থাকে, মেনলি সেটা SN1 SN2 কোনোটাই করে না, মানে বিক্রিয়ার রেট খুবই কম হয়, মানে তারা বিক্রিয়া করতে চায় না, এটা কার্বন ব্রেডস রুল অনুযায়ী। এবার প্রশ্ন হচ্ছে যে যদি আমি ধরেও নিই যেটা বিক্রিয়া করছে, তাহলে বিআরটা বার করে দিয়েছি আমি। এবার দেখ, এইখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এটাও 3 ডিগ্রি, এখানে একটা কার্বোক্যাটায়ন হচ্ছে, এটাও 3 ডিগ্রি, কিন্তু দেখ এই কার্বোক্যাটায়নটা বেশি সুস্থ। কেন বলতো? কারণ এখানে দুটো কার্বন মিলে, মানে ইথাইল গ্রুপ, মানে বলতে পারিস এখানে দুটো কার্বন যুক্ত চেন এটা, তাহলে এর প্লাস আই এফেক্ট পাচ্ছে, 2 কার্বন যুক্ত চেনের এদিক থেকে প্লাস আই এফেক্ট পাচ্ছে, এরও তাই, এই দুটো সিমিলার এফেক্ট দিচ্ছে। একটা জিনিস মাথায় রাখবি, CH3 গ্রুপ যতটা প্লাস আই এফেক্ট দেবে, এর থেকে কিন্তু CH2 CH3 গ্রুপের প্লাস এফেক্ট বেশি, এটা জানিস তো তোরা, যে এই গ্রুপ কার্বনের সংখ্যা এরকম বাড়লে অ্যালকিল গ্রুপে তার প্লাস এফেক্টের ক্ষমতা বেড়ে যায়। তাহলে এবার দেখ, এই দুটো চেন তো এদের সিমিলার, এই চেনটা এরও এই দুটো চেন আছে সিমিলার। যে চেনটার মধ্যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে এইটা, এর মধ্যে একটা কার্বন আছে, এখানে দুটো কার্বন আছে, তাহলে এর প্লাস আই এফেক্টটা বেশি হবে। তাহলে আমার একের স্টেবিলিটিটা 2 এর থেকে বেশি, তার মানে 3 এর পরে 1 আসবে, 1 এর পরে 2 আসবে, তাহলে 4 3 1 2, 4 3 1 2, বি ইজ দ্য কারেক্ট আনসার। The correct order of reactivity of CH3Br in methanol with the following nucleophiles. প্রশ্ন হচ্ছে নিউক্লিওফাইলস কার।
দেখ আমি একটা এমন স্পিসিস যে আমার কাছে ইলেকট্রন আছে, আমি তোকে ইলেকট্রন দিতে পারি, ইজিলি দিতে পারি, তাহলে আমাকে নিউক্লিওফাইল বলবি। আর তুই নিলি মানে তুই ইলেকট্রোফাইল। তাহলে কেউ কোনো স্পিসিস যদি ইলেকট্রন দান করে সে নিউক্লিওফাইল হবে, আর যে গ্রহণ করবে সে ইলেকট্রোফাইল হবে। এটুকু ক্লিয়ার। এবার একটা কথা ভাব, আমার কাছে আছে এফ মাইনাস, আমার কাছে আছে সিএল মাইনাস, আমার কাছে আছে বিআর মাইনাস, আমার কাছে আছে আই। তাহলে এই চারটে নেগেটিভের মধ্যে সবার কাছে নেগেটিভ আছে, মানে সবার কাছে একদম সুন্দর ইলেকট্রন আছে, মানে সবাই ইলেকট্রন তোকে সুন্দর দিয়ে দেবে। কিন্তু ইলেকট্রনটা দেয়ার অ্যাবিলিটি কার বেশি হবে? যার ইলেকট্রনের প্রতি টান নেই তার। ফ্লুডিনের নিউক্লিয়াস আর সর্ববহিস্থ কক্ষপথের, এটা যদি ফ্লুডিনের আকার হয়, আয়োডিনের আকার কি হবে বলতো? এটা নিউক্লিয়াস, এইটা এত বড় আয়োডিন। আরে ভাই আলাদা লেভেলের বৃত্ত হচ্ছে ভাই, এরকম বৃত্ত করলে ভাই আমাকে বার করে দেবে মেরে ধরেছে ভাই। এইরকম কেন করবো ভাই? আমার কাছে লেজেন্ডারি উপায় আছে, ঠিক আছে? এখন সুন্দর বৃত্ত হবে, কত সেন্টিমিটার চাইছিস বল, একদম শত সেন্টিমিটারই করে দেবো, কোনো অসুবিধা নেই। এটা একটু মুছে দিই ভদ্রতার খাতিরে, ব্যাস এটাকেও মুছে দিচ্ছি। আর একটা বৃত্ত এখানে নিয়ে নিই। আমি দুটো নিয়ে আলোচনা করবো, অত বেশি বড় করে আলোচনা, প্রচুর বড় ভিডিও হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোরা বোর হয়ে যাচ্ছিস হয়তো, ঠিক আছে? দেখ তাহলে মনে কর এখানে এফ মাইনাস আছে, এটা এফ মাইনাস আকারে ছোট, এখানে আই, এটা আই আছে, এটা এফ আছে। এবার মনে কর এর বাইরে নেগেটিভ চার্জ যেটা আছে এক্সট্রা ইলেকট্রন, সেই এক্সট্রা ইলেকট্রন হচ্ছে এটা, এই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা। তাহলে দেখ এর নিউক্লিয়াস থেকে সবচেয়ে বাইরের কক্ষপথের মধ্যে ইলেকট্রনের যে দূরত্ব, সেই দূরত্বটা, হ্যাঁ হ্যালো, না আমার এখন দেরি হবে, আমি রাখছি এখন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি দেখি এখন তো কটা বাজছে, এখন তো 11টা 50 বাজছে, আমি 12:30 পৌনে 1টা করে যাবো, লেট হবে। হ্যাঁ একটু লেট হবে। তোমরা শুয়ে পড়ো না, অসুবিধা নেই, তোমরা শুয়ে পড়ো, আমি হ্যাঁ ওই আমি যেখানে শুয়ে ওখানে রেখে দিয়ে যেতাম, আমি খেয়ে নেবো, ঠিক আছে? অসুবিধা নেই, রাখছি তাহলে আমি, হ্যাঁ। হুম হুম, হুম। না না আমি যাওয়ার পর তো চাবি দেবে, আমি তাহলে একটু, ঠিক আছে? আমি যে লেট হবে একটু, হ্যাঁ আমি ফোন করে যাবো, আমি ফোন করে যাবো, ঠিক আছে? অসুবিধা নেই। হ্যাঁ যেটা বলছিলাম দেখ, তাহলে এই যে এফ মাইনাসের তো আকারটা, মানে ফ্লুডিনের আকার ছোট, তাহলে নিউক্লিয়াস আর সর্বস্থ পক্ষে ইলেকট্রনের মধ্যে দূরত্ব কম, দূরত্ব কম হলে আকর্ষণ বেশি হবে, আকর্ষণ বেশি হলে ইলেকট্রনকে ধরে রাখার ক্ষমতা বেশি। তাহলে ফ্লুডিন সহজে ইলেকট্রন কাউকে দেবে না, কিন্তু আয়োডিন তো আকারে অনেক বড়, তাহলে আয়োডিন সহজে ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে ফ্লুডিন সহজে ইলেকট্রন দেবে না, আয়োডিন ইলেকট্রন সহজে দেবে, ইলেকট্রনকে দেওয়ার ক্ষমতা আয়োডিনের বেশি, নিউক্লিওফিলিসিটি আয়োডিনের বেশি। মানে যে যত সহজে ইলেকট্রন দেবে সে তত ভালো নিউক্লিওফাইল হবে। তাহলে আই মাইনাস সব থেকে ভালো নিউক্লিওফাইল, এটা নিয়ে তোর কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এইবার প্রথম হচ্ছে ফ্লুডিন মাইনাস, ও সহজে ইলেকট্রন মানে দেবে না, তো ফ্লুডিন মাইনাস সবচেয়ে কম, তো ডাইরেক্টলি এটা আনসার করে দেওয়া যায়। কিন্তু এইগুলো কেন হলো সেটা আমি আলোচনা করছি। তো ফ্লুডিন মাইনাসের সবচেয়ে কম। এবার প্রথম হচ্ছে এখানে আছে CH3 CH2 মাইনাস, মানে এই গ্রুপটা আছে একটা CH3 CH2 মাইনাস, মানে ও মাইনাস, এটা একটা গ্রুপ। আর বেনজিন আছে, এখানে আছে ও মাইনাস, ঠিক আছে? এটা বেনজিন রিং। এবার তুই যদি বলি এই দুটোর মধ্যে কার বেশি হবে, তুই ডেফিনেটলি বুঝতে পারছিস এর বেশি হবে। কেন? এই CH3 CH2টা প্লাস আই এফেক্ট দেখায় দিয়ে, তার মানে কি এ নিজের ইলেকট্রনটাকে অক্সিজেনের দিকে ঠেলে দেবে, তাহলে এই অক্সিজেন ইলেকট্রন তো আরো বাড়বে, তার মানে এই সহজে আরো দিতে পারবে। এখানে বেনজিন রিং আছে, বেনজিন রিং তো এই অক্সিজেন মাইনাসটা বেনজিন রিং এর সঙ্গে রেজোনেন্স করিয়ে দেবে, মাইনাসটাকে, মাইনাসটা বেনজিন রিং এর মধ্যে চালিয়ে যাবে, দুটো অর্থ আর একটা প্যারা পজিশন, রেজোনেন্সের কারণে দুটো অর্থ আর প্যারা পজিশনে। আমি কিন্তু রেজোনেন্স আঁকিনি, এটা যেন ভুল করিস না, এই মাইনাসটা দিয়ে আমি জাস্ট বলছিলাম যে এটা রেজোনেন্সের মারফত এই বন্ডটা এখানে উঠবে, এখানে মাইনাস হবে, আবার এই মাইনাসটা এখানে দেবে, এখানে মাইনাস হবে, আবার এই মাইনাসটা এখানে দেবে, এখানে মাইনাস হবে। তার মানে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনটাকে চালিয়ে দিচ্ছে মাইনাসটা। এবার তেরা কথা, আমার মতে মাইনাস সাথে আছে, আমি যদি সবার মধ্যে ভাগ করে দিই তাহলে কি মাইনাস এটা থাকবে? তাহলে মাইনাস একটা তো কমে যাবে, সেখানে এর নিউক্লিওফিলিসিটি এর থেকে কম হবে, তাহলে আনসারটা কি হবে? এ। আই মাইনাস সবচেয়ে ভালো দিতে পারবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখন তুই প্রশ্ন করতে পারিস এখানে আই মাইনাসে তো কেউ ইলেকট্রন ঠেলছে না, তাহলে আই মাইনাসের কেন এর থেকে বেশি হবে? এখানে তো একজন ইলেকট্রন দিচ্ছে। আরে ভাই অক্সিজেনের তৈরি আন্তরিকতা দেখ, অক্সিজেন তো আকারে ছোট, ওর তো ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটাও বেশি, তাহলে ইলেকট্রনকে ধরে রাখার ক্ষমতাটা অক্সিজেনের বেশি। আর আয়োডিন আকারে বড় বলে ধরে রাখতে পারে না, ও সহজে ইলেকট্রন দিয়ে দিতে পারে, সেজন্য আই মাইনাস বিজারক ভালো, ঠিক আছে? চল তারপরটা
তারপরে কি বলছে দেখ, দ্য কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ CH3Br ইন মিথানল উইথ দ্য ফলোইং নিউক্লিওফাইল। আবারও সেম কোশ্চেন দেখ রিপিট হচ্ছে এখানে। আচ্ছা এটা কি সেম কোশ্চেন? মর্নিং শিফট আছে, সেম কোশ্চেন হয়ে গেছে, তো এটাই হচ্ছে, তার মানে I মাইনাস এটা, তারপর এটা, ঠিক আছে চলো এটাতে চলো। The correct order of rate of the reaction of the following the correct order of the rate of the reaction of the following reaction with respect to the nucleophile is। সব থেকে এর মধ্যে যে কটা নিউক্লিওফাইল আছে, যেমন Cl4 মাইনাস স্ট্রাকচারটা দেখ, Cl ডাবল বন্ড ও ডাবল বন্ড ও ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও মাইনাস, এটা Cl4 মাইনাস স্ট্রাকচার। তো এখানে রেজোনেন্স হতে পারে, সমতুল্য রেজোনিক স্ট্রাকচারের পরিমাণ বেশি, তার মানে এটা খুব স্টেবল, মানে Cl4 মাইনাসটা খুব স্টেবল মোর স্টেবল, এটা খুবই একটা স্টেবল কার্বায়ন, মানে কার্বায়ন বলবো না, এটা হচ্ছে একটা তোর HClO4, মানে HClO4 যে অ্যাসিডটা হয় সেই অ্যাসিডটার কনজুগেট বেস এটা, এবং এটা রেজোনেন্স স্টেবিলাইজ, তো এটা বেশ স্টেবল, তার মানে এটা সহজে ইলেকট্রন ছাড়বে না, তার মানে এর নিউক্লিওফিলিসিটি বেশি নয়, এটা ভুল দিয়ে দিয়েছে, অর্ডারটা ভুল এসে গেছে, হিসেব মতো এর সবচেয়ে কম হবে এই অর্ডারগুলো, মানে এই অর্ডার তিনটে দিয়ে দেখ, এটা কম দিয়েছে মানে ঠিক আছে, Cl4 সবচেয়ে কম, এটা বুঝে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে OH মাইনাস আর PHO এর মধ্যে কার কম কার বেশি, ডেফিনেটলি OH মাইনাসের বেশি, তো OH মাইনাস বেশি একটা অপশনই আছে, এটা করে আমি আনসার করে বেরিয়ে যেতাম একদম সুন্দর, আর কোনো চাপ হতো না, এটা এর বি অপশন মেরে দিয়ে চলে যাবে, আনসার হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে কার বেশি কার কম কি করে হলো? বেনজিন রিং এর মধ্যে যদি আমার অক্সিজেন কানেক্টেড থাকে, এটা O মাইনাস কানেক্টেড আছে, এই O মাইনাসটা এখানে বন্ডটা শেয়ার করলে এই ডাবল বন্ডটা এখানে উঠবে, মানে এটা কার্বনের মাথায় মাইনাসটা উঠছে, এখানে আছে অক্সিজেনের মাথায় মাইনাস, মানে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় মাইনাস চার্জটা থাকবে, এটা রেজোনেন্সে আমরা পড়েছি, যে ধর এমন কোনো জায়গা আছে, আমি একটা উদাহরণ দিতে বলি, CH2 তো ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড O মাইনাস আছে, তাহলে এটা রেজোনেন্স কেমন হয়, এই বন্ড এখানে দেয়, এই বন্ডটা কার্বনের কাছে যায়, তাই তো, তার মানে CH2 এর কাছে মাইনাস হবে, সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড O হবে। তাহলে দেখ তোকে যদি বলি এটা একটা রেজোনেটিং ঘটনাকৃতি, এটা 1 এটা 2, এই দুটোর মধ্যে কে বেশি সুস্থিত এবং কেন, তোকে যদি প্রশ্ন করা হয় কি উত্তর হবে, এইটা বেশি সুস্থিত। এক, সবসময় মনে রাখবি যে আমাকে যদি দুটো রেজোনেটিং ঘটনাকৃতি দেয়, তার মধ্যে সেটা বেশি সুস্থিত হবে যেখানে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় নেগেটিভ চার্জ থাকবে, তার মানে এইটা মোর ইলেকট্রোনেগেটিভ কার্বনের রেসপেক্টে, এখানে কার্বনের মাথায় মাইনাস আছে, এখানে অক্সিজেনের মাথায় মাইনাস আছে, তো এটা বেশি সুস্থিত হবে। এবার দেখ এর যে রেজোনিং ঘটনাকৃতি হচ্ছে ফেনক্সাইড আয়নের, সেখানে কি হচ্ছে না, মাইনাস রেজোনেন্সের মারফত যে মাইনাস চার্জটা উঠছে সেটা কার্বনের মাথায় হচ্ছে, তার মানে এটা খুব একটা স্টেবল মানে নয়, এর রেজোনিক স্ট্রাকচারটা স্টেবল নয়, এর রেজোনিক স্ট্রাকচারটা স্টেবল নয়, মানে যেটা স্টেবল সে সহজে ইলেকট্রন দেবে না, ভালো করে বোঝার চেষ্টা কর ভাই, যে স্টেবল সে কিন্তু সহজে ইলেকট্রন দেবে না, যে আনস্টেবল মানে ইলেকট্রনটাকে ক্যারি করার ক্ষমতাটা কম সে সহজে দেবে, তাহলে এটা আনস্টেবল, এটা খুব একটা স্টেবল নয়। কিন্তু যেটা CH3COO মাইনাস CH3, এখান থেকে দুটো প্রশ্ন থেকে আলোচনা করে দেবো আমি, CH3COO মাইনাস এটার ঘটনাকৃতি, কিন্তু এর দেখ এর কিন্তু এই মাইনাসটা শেয়ার করলে যে নেগেটিভ চার্জটা উঠছে সেটা কিন্তু অক্সিজেনের মাথাতেই তৈরি হচ্ছে। তাহলে তোকে যদি আমি প্রশ্ন করি হ্যাঁ কার রেজোনেটিং স্ট্রাকচারটা বেশি সুস্থিত, ফেনক্সাইড আয়নের নাকি অ্যাসিটেটের, তাহলে উত্তর কি হবে অ্যাসিটেটের। কেন না, অ্যাসিটেটে দাদা নেগেটিভ চার্জটা অক্সিজেনেই তৈরি হচ্ছে, আর এখানে রেজোনেটিং স্ট্রাকচার করলে আমার নেগেটিভ চার্জটা কার্বনের মাথায় তৈরি হচ্ছে, তাহলে কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা তো আনস্টেবল, তার মানে এইটা দাদা আনস্টেবল, এটা স্টেবল, তার মানে এইটা স্টেবল মানে এ সহজে ইলেকট্রন দান করবে না, এ সহজে ইলেকট্রন দান করবে, বোঝা গেছে? তাহলে অর্ডার হয়ে গেল আমার এটা, এ সহজে ইলেকট্রন দান করছে, তার মানে এর নিউক্লিওফিলিসিটি বেশি, তাহলে বি আমার আনসার হয়ে গেল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি কি বললাম, আমি আরো একটা উত্তর তোকে এখানে বলে দেবো যেটা তোদের পরে কোনো জায়গায় কাজে লেগে যেতে পারে। তো যদি প্রশ্ন করে সে ধর তোকে বললো এটা হচ্ছে ফেনল, এটা একটা অ্যারোমেটিক অ্যালকোহল, আর এটা হচ্ছে আমার সরি, আর এটা হচ্ছে আমার CH3COOH, এটা অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, CH3COOH হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। তোকে যদি প্রশ্ন করে এই দুটোর মধ্যে কার আম্লিকতা বেশি, তখন তুই একদম এই জিনিসটা মনে রাখবি, এই যেটাই মাত্র বোঝালাম আমি, যে এর যে কনজুগেট বেস এটা মানে CH3COO মাইনাস, এটা কিন্তু বেশি সুস্থিত, আর এর যে কনজুগেট বেস সেটা হচ্ছে এটা, এখান থেকে হাইড্রোজেন বার করে দিলে এটা তৈরি হয়, আর এখান থেকে হাইড্রোজেন বার করে দিলে এটা তৈরি হয়। ভালো করে ভাবে যে আমি একটা যৌগ, আমি হাইড্রোজেন ছেড়ে দিলে আমি এইটাতে কনভার্ট হচ্ছি, আর আমি একটা যৌগ আমি হাইড্রোজেন ছেড়ে দিলে এটাতে কনভার্ট হচ্ছি, এইটা বেশি সুস্থিত এটার থেকে, তাহলে এইটা তাড়াতাড়ি আসবে,
যেটা শোষিত সেটা তাড়াতাড়ি আসবে, তার মানে এই যৌগটা তাড়াতাড়ি হাইড্রোজেন ছেড়ে দিয়ে কার্বক্সিলেট আয়নে কনভার্ট হয়ে যাবে বা অ্যাসিডেট আয়নে কনভার্ট হয়ে যাবে, যেহেতু অ্যাসিডেট আয়নটা ফেরক্সাইড আয়নের রেসপেক্টে অধিক শোষিত, তার মানে এইটা বেশি আম্লিক হবে, CH3COOH টা বেশি আম্লিক হবে উইথ রেসপেক্ট টু ফেনল। পরে কোশ্চেনে আয়, বাহ খুব সুন্দর প্রশ্ন দিয়েছে। দেখ কোশ্চেনটা কি দিয়েছে, দ্য কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি ফলোইং বেনজাইল হ্যালাইড, অর্থাৎ এখান থেকে বিআর বার করব, এখানে প্লাস করব, এখান থেকে বিআর বার করব, এখানে প্লাস করব। দেখ একই ছন্দ একদম, সেই একটা রুল ছোট্ট জিনিস আমি মনে রেখেছি, সেখান দিয়ে আমার সব আনসার হয়ে যাবে। তো এখান থেকে বিআর বার করবো, এখানে প্লাস করবো, দেখবো কোনটার SN1 ভালো হয়। আচ্ছা NO2 মাইনাস আই দেখায় গো, মাইনাস আর দেখায়, তার মানে ও ইলেকট্রন টেনে নেয়, ইলেকট্রন টেনে নিলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কমে যাবে, তাহলে এ ভালো SN2 করবে না, মানে এ ভালো SN2 করবে না, এই স্যার SN2 বলছি, SN1 করবে না। আচ্ছা NH2 নিজের লোন পেয়ারটা খুব ভালো ইলেকট্রন শেয়ার করে দেবে, মানে খুব শেয়ার করে দেবে, এখানে পজিটিভ চার্জটা মানে স্টেবল হয়ে যাবে, তাহলে SN1 বিক্রিয়ার হার উৎপন্ন কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে, তাহলে যেহেতু এর কার্বোক্যাটায়নটা বেশি সুস্থিত হচ্ছে এই যৌগটার, তাহলে এর SN1 এর রেটটা বেশি হবে, তাহলে বি এর সবচেয়ে বেশি হবে। আচ্ছা এখানেও তো অক্সিজেন শেয়ার করছে, তাহলে এর কেন বেশি হলো? একটা কথা ভাব যে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কে আকারে ছোট? বোকানো মানে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এটা আমাদের পর্যায় বরাবর আমরা বাঁ থেকে ডান দিকে যাচ্ছি, যত পর্যায় বরাবর আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব আকার ক্রমশ ছোট হবে, তাহলে বোকানো নাইট্রোজেন 7 অক্সিজেন 8, তাহলে অক্সিজেন নাইট্রোজেনের ডান দিকে আছে, তাহলে ওর অক্সিজেন আকারটা ছোট নাইট্রোজেনের থেকে, তার মানে ইলেকট্রনকে ক্যারি করার ক্ষমতা কার বেশি? অক্সিজেনের। সহজে দেবে নাকি? অক্সিজেন। তৈরি ক্ষমতা কার বেশি? অক্সিজেনের। ইলেকট্রন ছাড়বে নাকি? অক্সিজেন। তাহলে নাইট্রোজেন সহজে ছেড়ে দেবে, তার মানে এই লোন প্যাডে যদি এখানে ডোনেট করে দেয়, তার মানে সহজে ইলেকট্রনটা মুভ করছে, অ্যামোনিয়াটা মানে NH2 অ্যামিনো গ্রুপটা ওই পজিটিভ চার্জ বিশিষ্ট ওই কার্বোক্যাটায়নটার দিকে ইলেকট্রনটাকে বেশি পরিমাণে ঠেলে দেবে, তাহলে বি এর রেট সবচেয়ে বেশি হবে, তারপর এ। এরা তো টানছে আবার, আর মেটা অবস্থানে রেজোনেন্স কাজ করে না, মনে রাখবি একটা গ্রুপ যদি রেজোনেন্স ইফেক্ট দেখায় সেটা মেটা অবস্থানে থাকলে সেই রেজোনেন্স ইফেক্টটা কোনো কাজ করে না, এটা রেজোনেন্সের মাধ্যমে করা যাবে। আমি এটা তোদেরকে করিয়েছি, দেখবি মানে যারা পড়েছে আমার কাছে তারা তো করেছে, আমি বাকিদের জন্য আমি করে দেবো সময় নিয়ে, ইউটিউবে প্রত্যেকটা জিনিসকে অর্গানিকের যে ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো আমি সব আলোচনা করবো, তো একটু সময় লাগবে, তোরাও ডেফিনেটলি সব বুঝতে পারবি। NO2 গ্রুপটা দেখ, NO2 গ্রুপটা কি করে না, মাইনাস আই দেখায়, মাইনাস আর দেখায়, তার মানে এখানে অনলি মাইনাস আই কাজ করবে, অনলি মাইনাস আই, এখানে কিন্তু রেজোনেন্স কাজ করবে না, কিন্তু এখানে দুটোই কাজ করবে, তাহলে এখানে কার্বোক্যাটায়নটাকে অনেকটা আনস্টেবল করছে, তাহলে এটা তাড়াতাড়ি কার্বোক্যাটায়ন যদি স্টেবল হয় তবে সে SN1 করবে, কার্বোক্যাটায়ন আনস্টেবল হলে সেটা কিন্তু SN1 করবে না, তাহলে সব থেকে স্টেবল হচ্ছে বি এর পরে এর পরে ডি হবে, কারণ ডি এতে একটা মাইনাস আই কাজ করছে, আর এখানে মাইনাস আই মাইনাস আর দুটো কাজ করছে, তাহলে কার্বোক্যাটায়নটাকে আনস্টেবল করে দিচ্ছে, তাহলে সি হবে, তাহলে বি গ্রেটার দেন এ গ্রেটার দেন ডি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি, আনসার আসছে। আচ্ছা 1,2 ডাইব্রোমো সাইক্লো অক্টেন, আচ্ছা সাইক্লো অক্টেন করে নে, আচ্ছা দাঁড়া এটা একটু আমি ডিজাইন আছে এখানে, হ্যাঁ এটা পুট করে নি তাহলে আমার সুবিধা হবে। সাইক্লো অক্টেন, এই তো 8 মেম্বারের রিং নিয়ে নি, এইটা বলেছে আমাকে 1,2 এটা, আচ্ছা দেখ তার মানে এটা 1,2 বলেছে, 1,2 ডাইব্রোমো মানে একে একটা ব্রোমো দিয়ে দেবো আর দুয়ে একটা ব্রোমো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবারে কি দিয়েছে KOH আর NH2, তো KOH আর NH2 দিলে কি হবে, এখানে দুটো ব্রোমিন বেরোবে, দুটো বন্ড তৈরি হবে, তার মানে আলটিমেটলি আমি এটা দুবারে করে নিচ্ছি, আবার 1 নম্বর 2 নম্বর দুটো একসাথে কাজ করলে কি হবে, দুটো একসাথে কাজ করলে এখানে দুটো ব্রোমিনই বেরিয়ে যাবে, আরে ভাই 8 মেম্বার রিং আঁকতে হতো, তাহলে দুটো ব্রোমিনই এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর, এই ব্রোমিনটা বেরোবে, এখানে একটা বন্ড হবে, এরকম জায়গায় একটা বন্ড হবে, ঠিক আছে এরকম জায়গাটা বন্ড হলো, আবার এই ব্রোমিনটা বেরোবে, এখানে একটা বন্ড হবে, তাহলে একটা ট্রিপল বন্ড, ট্রিপল বন্ডে দেখ কি দিয়েছে Hg2+ আর H+, এটা আমি কিভাবে তোদেরকে করিয়েছি, এটা তোদের করিয়েছিলাম 20% H2SO4, 20% H2SO4, 1% HgSO4, 1% HgSO4, 70 থেকে 80 ডিগ্রি তাপমাত্রায় হিট করতে বলেছিলাম, এখান থেকে প্রোডাক্টটা বার করতে বলেছে আর কি, 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলে এটা জল যোজন বিক্রিয়া হবে, মানে এখানে জলটাকে অ্যাড করতে হবে, কি করতে হবে, জলটাকে অ্যাড, জল মানে তুই H2 লিখবি, H2টাকে এভাবে ভেঙে লিখতে বলেছিলাম, দিয়ে বলেছিলাম যে একটা যেখানে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে দুটো হাইড্রোজেন দিবি,
আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে ডবল বন্ড দিই। এটা তো সিমেট্রিক্যাল, মানে প্রতিসম, তো কোনো চাপ নেই। তার মানে আমরা একটা জাস্ট রিং নেবো, আমরা রিংটার মধ্যে যে ট্রিপল বন্ডটা তৈরি হয়েছে সেই ট্রিপল বন্ডের যে কোনো একটা কার্বনে দুটো হাইড্রোজেন খাইয়ে দেবো, তো এই জায়গায় দুটো হাইড্রোজেন খেয়ে যাবে, দুটো হাইড্রোজেন খাইয়ে দেবো, এখানে দুটো হাইড্রোজেন খেয়ে গেল ট্রিপল বন্ডের দুপাশে, আর একটাতে ডবল বন্ড ও করে দেবো। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি, আনসার হবে ডি, এটা উত্তর হবে আমার। আর এর মেকানিজমটাও দেখতে পারিস, যখন আমি বিক্রিয়াগুলো করাই, যেমন এখানে মেকানিজম ড্র করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা ইনলেট ফরমেশনের মধ্যে কিটো ইনল টটোমেরিজমের মাধ্যমে এটা হচ্ছে, তো ডাইরেক্টলি এটা করা যায়, মানে একটা স্টেপে তুই করতে হবে। আমি তো একটা এর বিক্রিয়াটা যদি জানতে এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি। ধর তোকে এইরকম একটা যৌগ দিয়েছে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, হ্যাঁ এরকম ট্রিপল বন্ড আছে, তুই একে এই বিক্রিয়াটা করলি, এটা দিয়েছে। আচ্ছা এখনো একটা 4 নম্বরে দিয়েছে, 4 নম্বরে এখন একটা দিয়েছে, দাঁড়া 4 নম্বরে একটা দিয়েছে, 4 নম্বরে জিঙ্ক অ্যামালগাম এইচসিএল দিয়েছে। তাহলে এটা বিজারিত হয়ে যাবে। তার মানে বিজারিত হয়ে গেলে কি হবে? জিঙ্ক অ্যামালগাম এইচসিএল দিয়ে বিজারিত হয়ে গেলে এটা সি আনসার হবে, সরি এটা বি হবে না, এটা বি না হয়ে সি হবে, আনসারটা সি হবে, এটা আনসার হবে। তার কারণটা কি দেখ, এটা আলটিমেটলি এটা হচ্ছে, মানে এই স্টেপটা হচ্ছে, এটা হচ্ছে সি স্টেপে হচ্ছে, মানে 3 নম্বর ধাপের জন্য এটা হচ্ছে। 3 নম্বর ধাপের পর একে আবার দেখ ক্লিমেনশন বিজারণ করেছে, মানে এই সিও গ্রুপটা সিএইচ2 হয়ে যাবে। তার মানে এটাকে ধর তুই ধর এই সাবস্টেন্স সাথে আমি দেখাচ্ছি, মনে কর তুই জল দিবি 20% H2SO4 দিবি আর 1% HgSO4 দিবি, 70 থেকে 80 ডিগ্রি তাপমাত্রায় হিট করবি, তো তাহলে এটা জল যোজন হবে। তার মানে দুটো হাইড্রোজেন একটা কার্বনে দিবি আর একটা জল দিবি, অক্সিজেন, ব্যাস ডবল বন্ডটাকে মনে মনে কেটে দিবি, দুটো বন্ড তুলে দিবি, দিয়ে এই দুটো হাইড্রোজেনকে একটাতে জুড়ে দিবি আর ডাবল বন্ড করে দিবি, এটাই আনসার হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে CH3CH4। এই বিক্রিয়াটা দেখ তোরা 11-এ করেছিস, তো এখানে এটা করেছি, তার মানে আনসারটা এটা হবে। এবার এটা করার পর একে জিঙ্ক অ্যামালগাম এইচসিএল দিয়েছে, ক্লিমেনশন বিজারণ করেছে, জিঙ্ক অ্যামালগাম এইচসিএল দিয়ে ক্লিমেনশন বিজারণ করলে সি ডাবল বন্ড ওটা কি হবে? সি ডাবল বন্ড ওটা CH2 হয়ে যাবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে সি, এটা হবে সাইক্লো অক্টেন আনসার হয়ে যাবে মেজর প্রোডাক্ট। এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন। দেখ বলছে চুজ দ্য কারেক্ট সেট অফ রিয়েজেন্ট অফ দ্য ফলোইং, তোর হচ্ছে কনভার্সন। ইথাইল বেঞ্জিন মানে এটা বেঞ্জিন বলয়ের মাথায় CH2CH3। আচ্ছা এবার একে তুমি Br2 দিলাম, Br2 আর দিলাম AlCl3, তাহলে এটা ফ্রিডেল কাপ বিক্রিয়া টাইপের বিক্রিয়ার মতো হবে, মানে এখানে অ্যাকচুয়ালি Br প্লাস তৈরি হবে অ্যাজ ইলেকট্রোফাইল, সেটা প্যারা পজিশন ঢুকবে কারণ অর্থ পজিশনে স্টেরিক ইন্ডেন্স কাজ করছে। তাহলে এখানে আলটিমেটলি হয়ে যাবে, এখানে প্যারা পজিশনে একটা Br ঢুকে যাবে আর এখানে ইথাইলটা আছে, মানে CH2 সিঙ্গেল বন্ড CH3 আছে। এইবার একে সানলাইট দিয়েছে, সানলাইট লাগবে কারণ এটা তৈরি করতে গেলে সানলাইট লাগবে, সানলাইট আর Cl2, মানে Cl2 দিয়ে হিট করলেই হবে। তাহলে Cl2 আর যদি হিট করি সানলাইট দিয়ে দিই তাহলে এটা বেঞ্জাইলিক পজিশনে ব্রোমিনেশন হয়ে যাবে, তার মানে এখানে ক্লোরিনটা ঢুকে যাবে, CH এখানে CH3, এই জায়গায় Clটা ঢুকবে আর এখানে Brটা ঢুকবে, ঠিক আছে। এবার একে অ্যালকোহলিক ইজিলি এলিমিনেশন হবে, এই Cl বিটা এই কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে বেরিয়ে যাবে, এখানে ডবল বন্ড হয়ে যাবে, অর্থাৎ এইটা তৈরি হয়ে যাবে। Br ছাড়া এই যৌগটার নাম স্টাইরিন, মানে তুই যদি Brটাকে বাদ দিয়ে দিস সেখান থেকে সেই যৌগটার নাম হচ্ছে স্টাইরিন, এটা মনে রাখবি। অনেক সময় পরীক্ষায় দেয় ইথাইল বেঞ্জিন থেকে স্টাইরিন তৈরি করো, তখন আর এই স্টেপটা করবি না, এটা করবি না, তখন ইথাইল বেঞ্জিনকে প্রথমে তুই সানলাইট আর ক্লোরিন দিবি, ক্লোরো এটা হচ্ছে 1 ক্লোরো ইথাইল বেঞ্জিন হবে, দিয়ে তারপর তুই ওকে AlCl3 দিয়ে দিবি, মানে এলসি দিবি অ্যাকোয়াস অ্যালকোহলিক কেউইজ দিয়ে দিবি, অ্যালকোহলিক কেউইজ এলিমিনেশন করে দিবি, অ্যালকোহলিক কেউইজ এলিমিনেশন করে দিবি, এটা হয়ে যাবে। তাহলে আনসার কোনটা আসবে? সি। এইবার দেখ আমি তোদেরকে একটা কথা বলি, যাদের হয়তো অনেকে এইগুলো করতে যেমন একটা সমস্যা হচ্ছে, মানে আমি বলবো তারাই এটা দেখবি যাদের হ্যালো অ্যালকাইল হাইড্রোজেন পুরো কমপ্লিট হয়ে গেছে, বা যারা ড্রপার আছিস, যারা নিটের প্রস্তুতি নিচ্ছিস, এটা কিন্তু আর কিন্তু নেই, হ্যাঁ 2025 দেখ চলে এসছে, আমি প্রত্যেকটা কোশ্চেন 2025 দুটো নিয়েছি, 2026-এর দেখে প্রত্যেকটা 2026-এর মেন্সের কোশ্চেন আমি আলোচনা করলাম। এবার দেখ এখানে শক্ত কিছু নেই, আমি দেখলাম না কোনো জায়গায় বিশাল শক্ত লাগলো, আর তুই এটাও চেক করে নিতে পারিস 2026-এ এর বাইরে আর কোনো প্রশ্ন পড়েনি। এবার আমি 2025, 2024 এগুলো নিয়ে আসবো। ব্যাপারটা হচ্ছে যে তোকে প্রথমে যে চ্যাপ্টারটা তুই প্র্যাকটিস করবি, ধর হ্যালো অ্যালকাইল হাইড্রোজেনটা আমি প্র্যাকটিস করাচ্ছি, তোকে কিন্তু প্রথমে হ্যালো অ্যালকাইল হাইড্রোজেনটা ভালো করে রেডি করলি, রেডি করে তোরা যদি বইয়ের শেষের দিকে দেখবি, তোর হচ্ছে যে এন্ট্রান্স কর্নার বলে 7টা বই আছে, কি ছায়ার বইয়ের যে বইতে যেগুলো আছে ওগুলো সব প্র্যাকটিস কর, ভালো করে খুঁটিয়ে পড়,
যে কেন হচ্ছে, কিসের কিসের জন্য হচ্ছে, তোদের যে তোরা যে স্যারের কাছে পড়িস সেই স্যারের কাছে জিজ্ঞাসা কর যে এটা কেন হলো, এই বিক্রিয়াটা কেন হচ্ছে, মেকানিজমটা কেন, এই বিক্রিয়াটা এটাই কেন হচ্ছে, এইটা কেন হচ্ছে না। যেমন দেখ আমি এটা বললাম যে এটা কিসের জন্য হলো, এইটা কিসের জন্য হলো বললাম, এইটা যদি বলতিস এইখানে এটা দুটো সেমই আছে, কিন্তু এটা অ্যাকোয়াস ছিল, অ্যাকোয়াস থাকলে শেষ স্টেপটা কি হতো, এলিমিনেশন, সাবস্টিটিউশন হয়ে যেত, তাহলে সি এর জায়গায় তখন ওইচ আসতো, এটা আসতো। মানে প্রত্যেকটা স্টেপকে তোকে বুঝে পড়তে হবে, অর্গানিক পড়তে গেলে মেকানিজম বুঝতে হবে, কোনটা প্লাস আই মানে মেজর মেজর যেগুলো, ইন্ডাকটিভ এফেক্ট কি, ইলেকট্রোমেরিক এফেক্ট কি, রেজোনেন্স কি, হাইপার কনজুগেশন কি, তারপরে হচ্ছে এসএন ওয়ান এসএন টু বিক্রিয়া, ই1 এলিমিনেশন মানে ই1 বিক্রিয়া, ই2 বিক্রিয়া, ই1 সিবি বিক্রিয়া, এইগুলো তোকে ভালো করে পড়তে হবে, মানে রিয়াকশন ভালো করে, জিওসিটা ভালো করে পড়তে হবে, নামকরণ জানতে হবে, নামকরণ করতে পারছে না ভাই, সেখানে তো চাপ খেয়ে যাবে না সে, তাহলে নামকরণ ভালো করে পড়তে হবে। হ্যাঁ, যেগুলো যেগুলো ইলেভেনের অর্গানিক পার্টটা কিন্তু খুব কাজে লাগবে, মানে টুয়েলভে যারা অর্গানিক করতে যাবি ইলেভেনটা পড়ে তবে টুয়েলভটা করবি, তাহলে একটু সুবিধা হবে। হঠাৎ করে কিছু জানি না, ইলেভেন পড়িনি অর্গানিক পড়তে চলে গেলাম, তাহলে কিন্তু চাপ খেয়ে যাবি, এটা কিন্তু মাথায় রাখবি। হ্যাঁ, ভালো করে পড়। আর আমি তোদেরকে ওই আমার আগের ভিডিওতে আমার নাম্বারও দিয়ে দিয়েছি, তোরা যেখান থেকে আমার ভিডিও দেখিস, তোদের অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম যদি তৈরি হয়, যে না এটা আমি বুঝতে পারছি না, এই জিনিসটা আমি করতে পারছি না, তাহলে সেটা আমাকে বললে আমি তার সলিউশন কোনো একটা দিয়ে দেবো তোকে, যেটা দেখে তোর আর কিছু সমস্যা হবে না। সেটা নিটের যারা ড্রপার তারাও আমায় বলতে পারিস, যারা যেই যেই পরীক্ষা দিবি তারাও বলতে পারিস, যে কোনো জায়গায় যে এই প্রশ্নটা করতে যাওয়ার অসুবিধা হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলো আমি করতে পারছি না, সেটা আমাকে বল, তাহলে তার উপর আমি ডেফিনেটলি কাজ করব, ডেফিনেটলি সেই প্রবলেমটা আমি সমাধান করার চেষ্টা করব। আর সব সময় দেখবি অনেক জায়গায় সলিউশন পাচ্ছি, সেইগুলো কোথায় সহজ মনে হচ্ছে, মানে কোথায় সোজাভাবে জিনিসগুলোকে এক্সপ্লেনেশন দিচ্ছে, দেখে নিবি, সেখান থেকে শিখবি। আমি বলছি না আমি একদম বেস্ট বিশাল, আমি একদম সবকিছু ওরকম নয়, আমি আমার মতো করে বলি, যাতে আমার যেটা আমার বোঝাতে, নিজেকে বোঝাতে যেটা সহজ মনে হয় আমি সেভাবে বলি। তো তোদের যদি ভালো লাগে ডেফিনেটলি আরো